প্রিন্সিপালস অফ গুড রাইটিংস রাইটার হলো লেসলি আলেকজান্ডার হিল। এল এ হিল ছিল এডুকেশনালিস্টের পাশাপাশি সে এসেও লিখত। আর সে কি ছিল? সে ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির মানে এডুকেশনাল অ্যাডভাইসারি বোর্ডের মেম্বার ছিল। মানে সে অ্যাডভাইস দিত কোন বিষয়ে? যাদের ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদেরকে কোন উপায়ে এডুকেশন দিতে হবে সেই গাইডলাইন সে তৈরি করতো। সেই গাইডলাইন করে অ্যাডভাইস দিত কাদেরকে? ইউনিভার্সিটিকে। বুঝতে পেরেছ? মানে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে। সে অক্সফোর্ড ইউনিভার্সিটির মানে অ্যাডভাইসারি বোর্ডের মেম্বার ছিল। বুঝতে পেরেছ? কী উপদেশ দেওয়ার জন্য? যাদের যেসব স্টুডেন্টদের আর কি ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদেরকে কোন উপায়ে কিভাবে এডুকেশন দিতে হবে। বুঝতে পেরেছ? তাদের সিলেবাস কী হবে। বুঝতে পেরেছ? এই অ্যাডভাইস দিত। বুঝতে পেরেছ? এবার দেখো টেক্সটটা দেখো। টু রাইট ওয়েল ইউ হ্যাভ টু বি অ্যাবেল টু রাইট ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। তুমি যদি ভালো লিখতে যদি চাও, বুঝতে পেরেছ? মানে তুমি যদি ভালো লিখতে যদি চাও কোনো কিছু প্রবন্ধ বা কোনো কিছু লেখা, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে পরিষ্কারভাবে চিন্তা ভাবনা করতে হবে আর যুক্তিপূর্ণভাবে চিন্তা ভাবনা করতে হবে, ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে হবে আর লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে। তবেই তুমি ভালোভাবে লিখতে পারবে কোনো একটা টপিকের ওপরে। অ্যান্ড ইউ ক্যান নট ডু দিস আনলেস ইউ ক্যান থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি টু। আর কি তুমি যদি না পরিষ্কারভাবে এবং যুক্তিপূর্ণভাবে চিন্তাভাবনা করো, যদি না তুমি যুক্তিপূর্ণভাবে আর এবং পরিষ্কারভাবে কিংবা যুক্তিপূর্ণভাবে চিন্তাভাবনা করো, তাহলে তুমি এই সুন্দরভাবে পরিষ্কারভাবে লিখতে পারবে না। তোমাকে আগে কী করতে হবে? নিজেকে পরিষ্কারভাবে এবং কি যুক্তিপূর্ণভাবে চিন্তাভাবনা করতে হবে। তবেই তুমি পরিষ্কারভাবে এবং কি যুক্তিপূর্ণভাবে কোনো কিছুকে লিখতে পারবে। বুঝতে পেরেছো? আগে নিজের মধ্যে মানে পরিষ্কার চিন্তাভাবনা আর যুক্তিপূর্ণ চিন্তাভাবনা রাখতে হবে। তবেই তুমি পরিষ্কার আর যুক্তিপূর্ণ চিন্তাভাবনা নিয়ে পরিষ্কার আর যুক্তিপূর্ণভাবে লিখতে পারবে কোনো কিছু। ইফ ইউ ক্যান নট ডু দিস ইয়েট, তারপরও যদি তুমি এটা করতে না যদি পারো, বুঝতে পেরেছো? বলছে, লেখক বলছে কি দেখো, বলছে তোমাকে প্রথমে কি করতে হবে? পরিষ্কারভাবে চিন্তাভাবনা করতে হবে এবং কি যুক্তিপূর্ণভাবে চিন্তাভাবনা করতে হবে, যদি তুমি পরিষ্কারভাবে এবং কি যুক্তিপূর্ণভাবে কোনো কিছু লিখতে চাও। এটা করার পরও তুমি যদি এই কাজে সামর্থ্য না যদি হও, এই কাজে তুমি সমর্থ না যদি হও, তখন কি করতে হবে? ইফ ইউ ক্যান নট ডু দিস ইয়েট, বুঝতে পেরেছো? তবুও তুমি এই কাজে সমর্থ না যদি হও, তখন কী করতে হবে? ইউ শুড ট্রেন ইউর সেলফ, তোমাকে নিজেকে প্রশিক্ষিত করতে হবে। টু ডু ইয়েট বাই টেকিং পার্টিকুলার প্রবলেমস, তোমাকে কিছু একটা পার্টিকুলার সমস্যা নিতে হবে, কিছু নির্দিষ্ট কিছু একটা সমস্যা নিতে হবে। বুঝতে পেরেছো? কিছু সমস্যামূলক টাস্ক নিতে হবে, কাজ নিতে হবে আর কি এখানটাতে। অ্যান্ড ফলোয়িং দেম থরো, পয়েন্ট বাই পয়েন্ট, আর কি করতে হবে? দেখো তোমাকে সেটাকে ফলো করতে হবে একটার পর একটা, স্টেপ বাই স্টেপ সেই সমস্যাটাকে অবজার্ভ করতে হবে। বুঝতে পেরেছো? সমস্যাটার মধ্য দিয়ে আর কি বিচার বিশ্লেষণ করতে হবে, স্টেপ টু স্টেপ, টু এ সলিউশন, কোনো একটা সমাধান পাওয়ার জন্য। উইদাউট লিভিং এনিথিং আউট অ্যান্ড উইদাউট অ্যাভয়েডিং এনি ডিফিকাল্টিজ দ্যাট ইউ মিট। দেখো আর কোনো কি বলছে? উইদাউট লিভিং এনিথিং, কোনো কিছু তোমাকে লিভ করা যাবে না, ত্যাগ করা যাবে না, স্কিপ করা যাবে না। উইদাউট অ্যাভয়েডিং এনি ডিফিকাল্টিজ, এবং কোনো সমস্যা যদি আসে, বুঝতে পেরেছো? মানে ওই তার সলিউশন খোঁজার জন্য প্রথমে কি বলছে? যে তোমাকে কিছু একটা পার্টিকুলার প্রবলেমস নিতে হবে, সমস্যা নিতে হবে, এবং সেই সমস্যাটার একটা সলিউশন খুঁজতে হবে। স্টেপ টু স্টেপ যেতে হবে, স্টেপ টু স্টেপ সেটাকে অবজার্ভ করতে হবে, স্টেপ টু স্টেপ সেটাকে রিয়েলাইজ করতে হবে, তারপর একটা সলিউশন খুঁজতে হবে। এমনকি সলিউশন খোঁজার পথে তোমাকে কোনো কিছু কিন্তু স্কিপ করা যাবে না,
যে আমি সলিউশন খুঁজে পাচ্ছি না এই ব্যাপারটা স্কিপ করে যাই, সেটা করলে চলবে না। আর কি করতে হবে, এই সলিউশন খোঁজার পথে কোনো কিছু সমস্যা যদি আসে, সেই সমস্যাটাকে কিন্তু তোমাকে অ্যাভয়েড করা যাবে না। বুঝতে পেরেছো? সেই সমস্যাটার সম্মুখীন হতে হবে, সম্মুখীন হয়ে তোমাকে নিখুঁতভাবে সেই সমস্যার আর কি সলিউশন খুঁজতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ মে টেক দি প্রবলেম, তুমি একটা সমস্যা নিতে পারো। কীরকম সমস্যা নিতে পারো? সমস্যাটা কি দেখো, হোয়াট ডু আই মিন হোয়েন আই সে দ্যাট আই অ্যাম এ ফ্রি পারসন। যখন আমরা বলি যে আমরা একটা স্বাধীন মানুষ, এটা কি অর্থ বোঝায়? বুঝতে পেরেছো? প্রথমে কি বলছে দেখো, উদাহরণস্বরূপ আমাদের একটা সমস্যা নিতে হবে। সমস্যার টপিকটা কি? সমস্যার টপিক হলো এইটা, হোয়াট ডু আই মিন হোয়েন আই সে দ্যাট আই অ্যাম এ ফ্রি পারসন। যখন আমরা বলি যে আমি একটা স্বাধীন ব্যক্তি, এটার অর্থ কি বোঝায়? বুঝতে পেরেছো? এটা হচ্ছে টপিক। তোমাকে এবার বিচার বিশ্লেষণ করতে হবে এই টপিকটার উপরে, আসলে এটা কি বোঝায়। সত্যি কি আমরা স্বাধীন মানুষ যখন আমরা বলি যে আমরা স্বাধীন ব্যক্তি, স্বাধীন মানুষ, সত্যি কি আমরা স্বাধীন মানুষ? এটার উপরে বিচার বিশ্লেষণ করতে হবে। এটা আমরা যেটা একটা সমস্যা নিলাম, একটা টাস্ক নিলাম, একটা কাজ নিলাম, এবার এই টপিকটার উপরে বিচার বিশ্লেষণ করতে হবে। দেখো বিচার বিশ্লেষণটা কীভাবে হবে দেখো, and then try to find a solution along something like the following lines. আর কি দেখো, আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে একটা সমাধান খোঁজার। আমি একটা সমস্যার কথা বললাম যে যখন আমরা বলি আমরা স্বাধীন ব্যক্তি, তখন সত্যি কি আমরা স্বাধীন ব্যক্তি? এটার অর্থ কি বোঝায়, যে সত্যি আমরা কি স্বাধীন ব্যক্তি? আমরা তো মুখে বলি যে আমরা স্বাধীন ব্যক্তি, সত্যি কি আমরা স্বাধীন? এর অর্থ অ্যাকচুয়ালি কি বোঝায়? এই একটা সমস্যা নিলাম। বুঝতে পেরেছো? এবং কি করতে হবে, এই সমস্যাটা বলতে এই যে প্রশ্নটা আমি করলাম, সত্যি কি আমরা স্বাধীন ব্যক্তি, এটা কি মানে সমস্যা বলছে আর কি, মানে প্রবলেম বলছে আর কি, মানে টাস্ক, কাজ, মানে উত্তর খুঁজে বের করতে হবে। তাহলে ট্রাই টু ফাইন্ড এ সলিউশন, এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করতে হবে। অ্যালং উইথ লাইক দি ফলোয়িং লাইন্স, এই যে লাইনগুলো আমি বলছি, নেক্সট যে প্রশ্নগুলো আমি করব, সেই প্রশ্নগুলো মধ্যে এর উত্তরটা খুঁজে আছে, এর উত্তরটা আছে। আমরা সত্যিই স্বাধীন ব্যক্তি নাকি, ঠিক কতটা স্বাধীন ব্যক্তি? বুঝতে পেরেছো? এই নেক্সট যেই লাইনগুলো বলছে লেখক, এই নেক্সট লাইনগুলোর মধ্য দিয়ে এর উত্তরটা আছে। দেখো, অ্যাম আই ফ্রি টু ডু এনিথিং আই লাইক, আমি কি যা পছন্দ করি সেগুলোকে আমি করতে পারি স্বাধীনভাবে? উত্তর কি, নো, আমরা পারি না। আই এম নট ফ্রি টু ফ্লাই টু মার্স, আমি স্বাধীনভাবে মঙ্গল গ্রহে উড়ে যেতে পারি না। আমরা কি পারি? কখনোই পারি না। বুঝতে পেরেছো? আমরা একটা কথা বলি যে আমরা স্বাধীন ব্যক্তি, স্বাধীন মানুষ, এর অর্থ অ্যাকচুয়ালি কি বোঝায়? বুঝতে পেরেছো? সেটার ওপরেই ডিসকাস চলছে এখন, যে এটা তো তাহলে কি আমরা তো বলছি স্বাধীন ব্যক্তি, তাহলে আমরা কি স্বাধীনভাবে মঙ্গল গ্রহে কি উড়ে যেতে পারি? কখনোই পারি না, ইম্পসিবল। বুঝতে পেরেছো? নো, আই এম নট ফ্রি টু ফ্লাই মার্স। ফর এক্সাম্পল, মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল। উদাহরণস্বরূপ কি আমরা কি বলতে পারি তারপরে, যে আমার ফ্রিডমটা লিমিটেড, ওইখানেই সীমাবদ্ধ, যেটা সম্ভব, যেটা করা সম্ভব, সেইখানেই আমার ফ্রিডমটা, আমার স্বাধীনতাটা লিমিটেড। যেটা করা অসম্ভব, সেখানে আমার স্বাধীনতা কিভাবে থাকতে পারে? বুঝতে পেরেছো? তাহলে কি বলছে, আমার যেখানে কাজটি করা সম্ভব, যেই কাজটি, সেখানেই আমার স্বাধীনতা লিমিটেড। বুঝতে, মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল, যেটা করা সম্ভব সেখানেই আমার স্বাধীনতা লিমিটেড, তার বাইরে নয়। তারপরে আর একটা প্রশ্ন উদয় হচ্ছে দেখো মনে, কি প্রশ্নটা দেখো, অ্যাম আই দেন ফ্রি টু ডু এনিথিং দ্যাট ইজ পসিবল ফর মি টু ডু। তাহলে একটা প্রশ্ন উদয় হচ্ছে দেখো, তাহলে আমরা যেটা ফ্রিভাবে করতে পারি এবং যেটা করা সম্ভব, সেই কাজগুলোকে আমরা তাহলে ফ্রিলি করতে পারি?
প্রথমে বললাম যে মার্সে কি আমরা উড়ে যেতে পারি, মঙ্গল গ্রহে কি আমরা উড়ে যেতে পারি, তারপরে তার সলিউশন হলো না, পারি না। যেটা সম্ভব করা সেটাই, সেই কাজগুলোই আমরা স্বাধীনভাবে করতে পারি। তারপর একটা প্রশ্ন উদয় হচ্ছে যে তাহলে যেটা করা সম্ভব, যেটা পসিবল কাজ, তাহলে সেই কাজগুলোকে আমরা ফ্রিলি করতে পারি? আর একটা প্রশ্ন উদয় হচ্ছে, দেখো দেখো নো, সেই কাজটা আমরা পারি না। আই এম নট ফ্রি টু কিল মাই নেইবার। দেখো, আমি আমার প্রতিবেশীকে হত্যা করতে পারি না। এই কাজটা তো পসিবল করা, এটা তো আমার আয়ত্তের মধ্যে আছে, কিন্তু আমরা কি পারি? অবশ্যই পারি না। বুঝতে পেরেছো? এটা তো মার্সে যাওয়ার মতো, মঙ্গল গ্রহে যাওয়ার মতো ইম্পসিবল কাজ নয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি একটা নেইবারকে, প্রতিবেশীকে হত্যা করতে পারি? অবশ্যই পারি না। দেখো তারপরে কি বলছে, দেখো, ফর এক্সাম্পল, মাই ফ্রিডম ইজ লিমিটেড টু হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগেল ফাউন্ড আউট। বুঝতে পেরেছো? দেখো, আমার স্বাধীনতা কোথায় লিমিটেড? যেটা করা সম্ভব এবং যেটা নৈতিকভাবে সম্ভব, আইনের দিক থেকে সম্ভব, আইনগতভাবে সম্ভব। আমি আমার স্বাধীনতাটা সেখানেই লিমিটেড, সেখানেই সীমাবদ্ধ। যেটা করা, যেই কাজটা করা সম্ভব এমনকি আইনের চোখে করা বৈধ কাজ। বুঝতে পেরেছ? সেই কাজগুলোই করতেই আমি একমাত্র আমার ফ্রিডম আছে, এর বাইরে নয়। তাহলে আমার ফ্রিডমটা ঠিক ওইখানটাতে সীমাবদ্ধ। ওয়েল, ঠিক আছে, ইয়েস ইন ফ্যাক্ট আই অ্যাম। মাই ফ্রিডম ইজ দেয়ার ফর লিমিটেড টু হোয়াট ইজ পসিবল অ্যান্ড লিগেল। বুঝতে পেরেছ? আমার স্বাধীনতা কি? ওখানেই লিমিটেড যেটা করা সম্ভব এবং যেটা নৈতিকভাবে, বৈধভাবে করা সম্ভব, যেটা আইন আমাদেরকে বলে করতে। বুঝতে পেরেছ? সেই কাজগুলোই আমরা স্বাধীনভাবে করতে পারি, এর বাইরে নয়। আনলেস লিমিটেশন টু মাই ফ্রিডম। যদি না আমার ফ্রিডমে, আমার স্বাধীনতাতে কোনো কিছু লিমিটেশন আসে, বাধা আসে। বুঝতে পেরেছ? যদি না আমার স্বাধীনতাতে কিছু বাধা আসে, তাহলে সেই কাজগুলো করা হচ্ছে সম্ভব। সেই বাধাটা কে দেবে? বাধাটা দেবে লিগ্যাল, আইনভাবে। আইন যদি কোনো কিছু লিমিটেশন না যদি দেয় আমার স্বাধীনতার উপরে, তাহলে সেই কাজগুলো স্বাধীনভাবে করা সম্ভব। বুঝতে পেরেছ? এবং কি সেটা অবশ্যই পসিবল হতে হবে, সম্ভব হতে হবে। বুঝতে পেরেছ? দুটোই হতে হবে। আইন মানে কর্মক্ষমতাতেও সেটাকে পসিবল কাজ হতে হবে, এমনকি আইনের দিক থেকেও, আইনের বৈধতার দিক থেকেও সেটাকে পসিবল হতে হবে। বুঝতে পেরেছ? তবেই সেই কাজটা করা সম্ভব। আর যদি আইন যদি কিছু লিমিটেশন দিয়ে যদি দেয় আমাদের ফ্রিডমের ওপরে, তাহলে সেই কাজটা করা সম্ভব নয়। বিকজ if I were free to do harm, and under this condition I would have less chance of freedom than if I and everybody else accepted certain legal limitations on our freedom in order to protect the latter against arbitrary interference by others, etc. দেখো, বিকজ, কারণ, ইফ আই ওয়ার ফ্রি টু ডু হার্ম। দেখো তাহলে কি হচ্ছে, দেখো আমাদের স্বাধীনতাতে লিমিটেশন রাখা প্রয়োজন, যাতে আমরা অন্যকে হার্ম না করতে পারি, ক্ষতি না করতে পারি। আমাদের আইন বলে দেয় যে তুমি ওকে ক্ষতি করতে পারো না ফ্রিভাবে, এটা অন্যায়।
কোনটা তুমি স্বাধীনভাবে করতে পারো, কোনটা তুমি স্বাধীনভাবে করতে পারো না, এই ব্যাপারটা কে বলে দেয়? আইন। বুঝতে পেরেছো? বিকজ ইফ আই ওয়ার ফ্রি টু ডু হার্ম, ধরো আমি যদি কাউকে যদি ফ্রিভাবে হার্ম করতে যদি পারি, তাহলে কি হবে দেখো, আন্ডার দিস কন্ডিশন, এরকম অবস্থাতে কি হবে, আই উড হ্যাভ লেস চান্স অফ ফ্রিডম, আমি নিজেই ফ্রিডমটা কম উপভোগ করব। যদি আইন যদি বলে তুমি উন্মুক্তভাবে, তুমি স্বাধীনভাবে যার ইচ্ছা তার ক্ষতি করে দিয়ে এসো, তাহলে উল্টে কি হবে, আমি নিজেই নিজের স্বাধীনতা কম পাবো। আমি ক্ষতি করবো মানে কি, আমারও তো ক্ষতি কেউ করে দিয়ে যাবে রে বাবা। প্রকৃত অর্থে কি হবে, যে আমি উল্টে স্বাধীনতা কম পেয়ে যাচ্ছি। আইন যদি বলে মানে তুমি যার ইচ্ছা ক্ষতি করে দিয়েছো, যাকে মন তাকে খুন করে দিয়েছো, হত্যা করে দিয়েছো, তাহলে উল্টে কি হবে, উল্টে তো আমি নিজের স্বাধীনতা কম পেয়ে যাব, কারণ আমাকে কেউ, আমার নিজে অন্য কেউ এসে ক্ষতি করে দিয়ে যাবে। বুঝতে পেরেছো? উল্টো অর্থ এটা হয়ে যাবে তখন। তারপরে দেখো, আই উড হ্যাভ লেস চান্স অফ ফ্রিডম, আমি নিজেই কম স্বাধীনতা পেয়ে যাব তখন। আর দেখো, দেন আই অ্যান্ড এভরিবডি এলস একসেপ্টেড সার্টেন লিগ্যাল লিমিটেশন অন আওয়ার ফ্রিডম, আমরা কি করি, আমরা সর্বত্র সবাই কি করি, আমরা গ্রহণ করে নিই ওই লিগ্যাল লিমিটেশনকে, আমাদের ফ্রিডমের ওপরে আমরা গ্রহণ করি, আমরা মেনে নিই। আইন আমাদেরকে যেসব লিমিটেশনগুলো দিয়েছে স্বাধীনতার ওপরে, সেগুলো আমরা গ্রহণ করে নিই, কারণ আইন, আমরা জানি আইন আমাদের রক্ষা করবে। আমাদের স্বাধীনতার উপরে লিমিটেশন থাকা দরকার, সেটা আমাদের ভালোর জন্য করছে আইন, ভালোর জন্য আইন করছে এইগুলো, কারণ আইন আমাদেরকে বাধা দিচ্ছে, তুমি কাউকে স্বাধীনভাবে খুন করে আসতে পারো না। বুঝতে পেরেছো? এই স্বাধীনতাতে লিমিটেশন থাকা দরকার। এই স্বাধীনতাতে লিমিটেশন যদি থাকে, তাহলে আমরা প্রকৃত অর্থে নিজে আরো বেশি স্বাধীনতা পাবো, কারণ তাহলে একে অপরকে কেউ খুন করে আসতে পারবে না। বুঝতে পারলাম? তাহলে কি, দেন ইফ I and everybody else accepted certain legal limitation on our freedom, আমরা গ্রহণ করে নিই যে সরকার যা বলে, আইন যা বলে, বুঝলি তো, আমাদের স্বাধীনতার উপরে সেই লিমিটেশনগুলোকে আমরা একসেপ্ট করি, গ্রহণ করে নিই, ইন অর্ডার টু প্রোটেক্ট, সুরক্ষা নেওয়ার জন্য, নিজেকে সুরক্ষিত করার জন্য। দি লেটার বলতে এখানে মডার্ন, আমাদের আধুনিকতাকে, আমাদের স্বাধীনতাকে, আমাদের উন্মুক্তভাবে চালচলনকে, আমাদের উন্মুক্ত চিন্তাভাবনাকে, মডার্ন ল্যাটার বলতে এখানে আধুনিকতা। বুঝতে পেরেছো? সেটা খাওয়া দাওয়া হতে পারে, সেটা পোশাক আশাক হতে পারে, চিন্তাভাবনা হতে পারে। এই যে আধুনিকতা, এই আধুনিকতাকে প্রোটেক্ট করার জন্য আমরা মেনে নিই যে আইন আমাদের স্বাধীনতার উপরে যেসব লিমিটেশনগুলো দিচ্ছে, সেগুলো আমরা গ্রহণ করে নিচ্ছি, কারণ আমাদের পারপাসটা কি, আমাদের মডার্নিটিকে রক্ষা করতে হবে, আমাদের চালচলনকে রক্ষা করতে হবে। দি লেটার এগেনস্ট আরবিটারি ইন্টারফেয়ারেন্স বাই আদার্স, যাতে আমাদের এই যে স্বাধীনতাকে, আমাদের মডার্ন চিন্তাভাবনাকে, আরবিটারি বলতে অযৌক্তিকভাবে কেউ যেন ইন্টারফারেন্স না করতে পারে, অন্য কোনো ব্যক্তি যাতে আমাদের স্বাধীনতার উপরে, আমাদের মডার্ন চিন্তাভাবনার উপরে কেউ যেন ইন্টারফেয়ার না করতে না যদি পারে, আরবিটারি বলতে অন্যায়ভাবে। বুঝতে পেরেছো? ইন্টারফেয়ার করতে না যেন পারে, সেই জন্য আমরা কি করি, যে আমাদের আইন যেই লিমিটেশনগুলো দিয়েছে আমাদের স্বাধীনতার উপরে, সেই লিমিটেশনগুলো আমরা গ্রহণ করে নিই। আমরা জানি ওটা যদি গ্রহণ করে যদি নিই, তাহলে প্রকৃত অর্থে আমাদের লাভ, আমরা বেশি স্বাধীনতা ভোগ করব, কারণ আমাদের আইন বলে দিয়েছে কেউ স্বাধীনভাবে থাকতে পারে,
তার মডার্নিটি রক্ষা করার জন্য, চালচলন রক্ষা করার জন্য, চিন্তাভাবনাকে রক্ষা করার জন্য আমাদের স্বাধীনভাবে থাকার অধিকার আছে, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার অধিকার আছে, স্বাধীনভাবে পোশাক পরার অধিকার আছে। এটা আমাদের স্বাধীনতা দেয়, এটা আমাদের আইন দেয়, বুঝতে পেরেছো? লিগ্যালিটি দেয়। এই লিগাল দেয় বলেই অন্য কেউ, অন্য কোনো ব্যক্তি আর কি অন্যায়ভাবে মানে আর কি এটার ওপর ইন্টারফেয়ার করতে পারে না, বুঝতে পেরেছো? দি লেটার এগেনস্ট আরবিটারি ইন্টারফারেন্স বাই আদার্স। এখানে দেখো, লেটার বলতে আধুনিকতা, মডার্নিটি, এগেনস্ট আরবিটারি বলতে অন্যায়ভাবে, বুঝতে পেরেছো? অযৌক্তিকভাবে। ইন্টারফারেন্স মানে ইন্টারফেয়ার করা, বাই আদার্স অন্যের দ্বারা। এই অন্যের দ্বারা কেউ ইন্টারফেয়ার করতে পারে না, বুঝতে পেরেছো? এই দেখো একটা সলিউশন খুঁজে পাওয়া গেল। প্রথমে প্রবলেমটা কি তুলে ধরেছিল যে হোয়াট ডু আই মিন হোয়েন আই সে দ্যাট আই এম এ ফ্রি পারসন। যখন আমরা বলি আমরা একটা স্বাধীন ব্যক্তি, এটার অর্থ কি বোঝায়? দেখো, এটা একটা সমস্যা ছিল, একটা টপিক ছিল, সেই টপিকটার উপরে আমরা একটা স্টাডি হলো, সেই ব্যক্তিকে চিন্তাভাবনা করতে সাহায্য করলো, যেসব প্রশ্নগুলো নিচে আলোচনা হলো। লেখক বলছে একটা প্রশ্ন নিতে হবে, একটা প্রবলেম নিতে হবে, আর প্রবলেমটা ঠিকভাবে এইভাবে ডিসকাস করতে হবে নিজের মধ্যে, ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। এই প্যারাটার মাধ্যমে এটা বুঝিয়ে দিল। প্রথমে সমস্যার কথা বললো একটা, হোয়াট ডু আই মিন হোয়েন আই সে দ্যাট আই এম এ ফ্রি পারসন, এটা হচ্ছে টপিক, প্রবলেমের টপিক একটা। সেই টপিকটার উপরে এতগুলো প্রশ্ন অ্যারাইজ হলো, আর তার সলিউশন খোঁজার চেষ্টা করলো, একটা ব্যাখ্যামূলক ব্যাপার হলো, এখানে ব্যাখ্যা দেওয়া হলো একটা, বুঝতে পেরেছো? এইটা একটা এক্সাম্পল দিল লেখক। এইভাবে বলছে একটা টপিক তুলে ধরতে হয়, সেই টপিকটাকে এইভাবে স্টেপ টু স্টেপ নিজের মধ্যে রিয়েলাইজ করতে হয়। অ্যাকচুয়াল এটা বললে অ্যাকচুয়ালি কি এটার অর্থ এটাই, এইভাবে ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি চিন্তাভাবনা করতে হয়, এটাই বোঝালো। তারপরে দেখো, অ্যাট ফার্স্ট ইউ মে ফাইন্ড ক্লিয়ার স্টেপ আপ স্টেপ থট ভেরি ডিফিকাল্ট। প্রথমত কি করতে হবে? তোমাকে পরিষ্কারভাবে চিন্তাভাবনা করতে হবে, বুঝতে পেরেছো? তোমার চিন্তাভাবনাকে পরিষ্কার রাখতে হবে। স্টেপ আপ স্টেপ থট ভেরি ডিফিকাল্ট, আর কি স্টেপ টু স্টেপ তোমাকে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করতে হবে। এখানে ডিফিকাল্ট বলতে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করা, লজিক্যালি চিন্তাভাবনা করতে হবে, স্টেপ টু স্টেপ, বুঝতে পেরেছো? ইউ মে ফাইন্ড ইউর মাইন্ড কন্টিনিউয়ালি ওয়ান্ডার। আর কি দেখো, তুমি যখন কোনো কিছুকে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করছো, লজিক্যালি চিন্তাভাবনা করবে, তখন তোমার মনটা যেন বিচলিত হবে, কারণ তোমার মধ্যে অনেক প্রশ্ন উদয় হবে। আগের প্যারাতেই বললো যে একটা প্রবলেম নিল, সে প্রবলেমটা সলিউশন খুঁজতে প্রচুর প্রশ্ন তারপরে অ্যারাইজ হচ্ছিল মনের মধ্যে, তার সলিউশনও ছিল। সেরকম বললো, কোনো কিছু একটা টপিকের ওপরে ক্রিটিক্যালি চিন্তাভাবনা করার সময় তোমার মন যেন বিচলিত হবে, কারণ তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন উদয় হবে কোনো কিছু একটা সলিউশন খোঁজার সময়, বুঝতে পেরেছো? কোনো কিছু একটা লজিক্যালি লেখার সময়। ইউ মে ফাইন্ড দ্যাট ইউর মাইন্ড কন্টিনিউয়ালি ওয়ান্ডার, তোমার মনটা যেন বিচলিত হবে, বুঝতে পেরেছো? কোনো কিছু একটা লজিক্যালি লেখার সময়। বাট প্র্যাকটিস উইল ইমপ্রুভ ইউর অ্যাবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি। আর প্র্যাকটিস কী করবে? এই যে তুমি ক্রিটিক্যালি চিন্তাভাবনা করবে, লিখবে, তারপর সলিউশন খোঁজার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? এই যে প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিসটা তোমার অ্যাবিলিটিকে বাড়াবে টু থিঙ্ক অ্যান্ড লজিক্যালি, টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, স্পষ্টভাবে এমনকি যুক্তিপূর্ণভাবে লেখার জন্য। In order to increase your vocabulary and to improve your power of expression, দেখো ভোকাবুলারির ইমপ্রুভ করার জন্য আর এক্সপ্রেশনের ইমপ্রুভ করার জন্য, এক্সপ্রেশনের ক্ষমতা বাড়াবার জন্য, কোনো কিছুকে এক্সপ্রেশন বলতে কোনো কিছুকে প্রকাশ করার ক্ষমতা বাড়াবার জন্য, আর শব্দভাণ্ডার বাড়াবার জন্য কি করতে হবে? ইউ শুড রিড ওয়াইডলি অ্যান্ড কেয়ারফুলি, তোমাকে অনেক রেফারেন্স বুক পড়তে হবে, অনেক বুক পড়তে হবে, বুঝতে পেরেছো? কেয়ারফুলি, যত্ন সহকারে,
অ্যান্ড কিপ এ নোটবুক ইন হুইচ টু রাইট ডাউন ওয়ার্ডস। আর কি করতে হবে, সেই যে পড়বে বিভিন্ন রেফারেন্স বুক থেকে কিছু ভালো শব্দ পেলেই তুমি একটা খাতাতে নোট ডাউন করে নিতে হবে, একটা নোটবুক রাখতে হবে। অ্যান্ড এক্সপ্রেশন দ্যাট পার্টিকুলারলি স্ট্রাইক ইউ। আর কিছু কিছু এক্সপ্রেশন তুমি যদি পাও ওই রেফারেন্স বুকগুলোতে, যেটা তোমাকে স্ট্রাইক করবে, তোমার মনকে মানে কি খোঁচা দেবে, তোমার মনকে আর কি ভাবাবে যে বাহ, এটা খুব সুন্দর জায়গা, তো খুব সুন্দর এক্সপ্রেশন, তো তোমাকে সেটা তুলে রাখতে হবে ওই নোটবুকে। বুঝতে পেরেছো? এই রেফারেন্স বুক পড়ার সময় তুমি যদি ভালো এক্সপ্রেশন যদি পাও, সেই এক্সপ্রেশনগুলো তোমাকে ওই নোটবুকে তুলে রাখতে হবে, যে এক্সপ্রেশনগুলো তোমাকে স্ট্রাইক ইউ, তোমাকে খোঁচা দেবে, তোমাকে আর কি ভাবাবে বাহ, খুব ভালো তো এক্সপ্রেশনগুলো। বুঝতে পেরেছো? সেসব এক্সপ্রেশনগুলো তোমাকে নোটবুকে তুলে রাখতে হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্পার্কেল, গ্লিটার, টুইঙ্কেল, ব্লেজ, গ্লিন, বাচার ব্লু আইস, রিল্যাক্স ইনটু, ডেলিশিয়াস, ইন্ডোলেন্স। আর দেখো এইসব ওয়ার্ডগুলোকে তোমাকে ওই নোটবুকে আর কি বললো আর কি, এসব ওয়ার্ড পেলে মানে আর কি তুমি নোটবুকে তুলে রাখবে। দেখো বাচার ব্লু আইস, এই যে এক্সপ্রেশন, এটা খুবই ভালো। এই বাচার ব্লু আইস হচ্ছে তোমার হিংস্র দৃষ্টি নিক্ষেপ। বুঝতে পেরেছো? টু লুক অন সামথিং উইথ ক্রুয়েলটি, হিংস্র চোখ নিয়ে বা দৃষ্টি নিক্ষেপ করা কোনো কিছুর ওপরে। বুঝতে পেরেছো? এটা একটা ভালো একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলো তুলে রাখতে হবে নোটবুকে, এরকম ভালো ভালো এক্সপ্রেশন পেলে। রিল্যাক্স ইনটু ডেলিশিয়াস ইন্ডোলেন্স, দেখো এটাও একটা ভালো একটা এক্সপ্রেশন, এটাও এরকম ভালো এক্সপ্রেশন পেলে তুলে রাখতে হবে। মানে ডেলিশিয়াস ইন্ডোলেন্স বলতে অলসভাবে আর কি দিন যাপন করা, আরামের সময় কাটানো, তৃপ্তিপূর্ণভাবে সময় কাটানো। বুঝতে পেরেছো? ছুটির দিন কাটানো আরামপূর্ণভাবে, রিল্যাক্স করে, কোনো কিছু কাজ না করে। এরকম যদি ওয়ার্ড, যদি এক্সপ্রেশন যদি পাও, তাহলে সেই এক্সপ্রেশনগুলোকে তুলে রাখতে হবে। সেই এক্সপ্রেশনটা কি? রিল্যাক্স ইনটু ডেলিশিয়াস ইন্ডোলেন্স। বুঝতে পেরেছো? যে কোনো কিছু কাজ না করে তৃপ্তি সহকারে অলসভাবে আনন্দ উপভোগ করা, রিল্যাক্স করা। ইউজ এ গুড ডিকশনারি, আর কি করতে হবে? ডিকশনারি ব্যবহার করতে হবে টু হেল্প ইউ দি এক্স্যাক্ট মিনিং অফ অ্যান্ড ইউজ অফ ওয়ার্ডস, তোমাকে এক্স্যাক্ট মিনিং পাওয়ার জন্য এমনকি সেই ওয়ার্ডের ব্যবহার বোঝার জন্য তোমাকে ডিকশনারি ব্যবহার করতে হবে। অলওয়েজ রিমেম্বার দ্যাট রেগুলার অ্যান্ড ফ্রিকুয়েন্ট প্র্যাকটিস ইজ ইসেন্সিয়াল ইফ ইউ আর টু লার্ন টু রাইট ওয়েল। বুঝতে পারছো? তোমাকে প্র্যাকটিস করতে হবে ফ্রিকোয়েন্টলি, রেগুলারলি, ভালোভাবে লিখতে শেখার জন্য। ইউ লার্ন টু রাইট বাই রাইটিং, তোমাকে লেখা শিখতে হবে লেখার দ্বারা, তোমাকে লিখেই লেখা শিখতে হবে। বুঝতে পেরেছো? তার মানে প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে লেখা শিখতে হবে, ভালো লেখা শিখতে হবে, লিখতেই যেন তোমার ইমপ্রুভমেন্ট হবে। বুঝতে পেরেছো? আর দেখো, ধরো কোনো কবি, বুঝতে পেরেছো, বা কোনো লেখকের প্রথম দিকের লেখাগুলোর থেকে জীবনের শেষের দিকের লেখাগুলো আরও যেন ভালো হয়, কারণ তার ইমপ্রুভমেন্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? সেই রকমই বললো যে ইউ লার্ন টু রাইট বাই রাইটিং, তোমাকে লিখেই শিখতে হবে। ইট ইজ নো গুড ওয়েটিং আনটিল ইউ হ্যাভ অ্যান ইন্সপিরেশন বিফোর ইউ রাইট। দেখো তুমি কোনো কিছু যে ইন্সপিরেশন থেকে লিখবে, বুঝতে পেরেছো, এটা ঠিক নয়। বুঝতে পেরেছো? এটার জন্য ওয়েট করা বা অপেক্ষা করা ঠিক নয়, যে কারো কাছ থেকে আমি ইন্সপিরেশন পাবো, বুঝতে পেরেছো, উৎসাহ পাবো, সেই উৎসাহ থেকে আমি ভালো কিছু লিখবো, ভালো লিখবো। কেউ আমাকে উৎসাহ দেবে, সেই উৎসাহ থেকে আমি ভালো লিখবো, আমার লেখার আর কি উন্নতিকরণ হবে, মান বাড়বে। বুঝতে পেরেছো? এটার জন্য অপেক্ষা করা ঠিক নয়, যে কেউ আমাকে ইন্সপিরেশন দেবে, সেই ইন্সপিরেশন পেয়ে আমি লিখবো, এসবের জন্য ওয়েট করা ঠিক নয়। যে কবে আমাকে ইন্সপিরেশন দেবে অমুক ব্যক্তি, অমুকরা, তারপর আমি ভালো করে লেখা শুরু করব। বুঝতে পেরেছো? এরকম ইন্সপিরেশনের জন্য অপেক্ষা করা ঠিক নয়। ইভেন উইথ দি মোস্ট ফেমাস রাইটার্স
ইন্সপিরেশন ইজ রেয়ার। এমনকি যারা ফেমাস রাইটার, খুবই বিখ্যাত লেখক, তারা যে ইন্সপিরেশন পেয়ে লিখেছিল এরকম এক্সাম্পল, এরকম উদাহরণ খুবই দুর্লভ। তারা কারো ইন্সপিরেশন পেয়ে লিখবো, কেউ আমাকে উৎসাহ করলে লিখবো, তারা আশা করেনি, তারা চায়ওনি। তাদের মন চেয়েছিল লেখার, তারা সেই জন্য লিখেছিল। কারো কাছ থেকে যে ইন্সপিরেশন পাবো, উৎসাহ পাবো, তারপরে আমি লিখতে শুরু করব, এই রকমের জন্য কেউ লিখতে শুরু করেনি। বুঝতে পেরেছো? এরকম এক্সাম্পল খুবই রেয়ার যে কোনো কিছু জায়গা থেকে সে ইন্সপিরেশন পেয়ে লিখতে শুরু করেছিল। এরকম রাইটার্সদের এক্সাম্পল খুব রেয়ার। রাইটিং ইজ 99% হার্ড ওয়ার্ক। রাইটিং কি? 99%ই হচ্ছে তোমার কঠোর পরিশ্রমের ফলাফল। ভালো লিখতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। ভালো লেখাটা হচ্ছে 99%ই কঠোর পরিশ্রমের ফলাফল। অ্যান্ড 1% ইন্সপিরেশন। আর 1%টা কি? ইন্সপিরেশন। ওই ইন্সপিরেশন থেকে লেখে। তাহলে 99%ই হচ্ছে তোমার ওই ভালো আর কি হার্ডওয়ার্কিংয়ের ফলাফল। হার্ডওয়ার্ক করলে হবে। আর 1% ওই ইন্সপিরেশন থেকে আসে। বুঝতে পেরেছো? এই ভালো লেখার ক্ষেত্রে সো দি সোনার ইউ গেট ইন টু দি হ্যাবিট অফ ডিসিপ্লিনিং ইউর সেলফ টু রাইট। আর কি? নিজেকে ডিসিপ্লিন করতে হবে ভালো লেখার জন্য। দি বেটার, ভালো লেখার জন্য নিজেকে ডিসিপ্লিন করতে হবে, নিজেকে ডিসিপ্লিন করার জন্য অভ্যাস তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? ইফ ইউ কিপ ইউর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন, তুমি যদি তোমার চোখ কানকে খোলা যদি রাখো, ইউ উইল ফাইন্ড প্লেন্টি অফ থিংস, তুমি অনেক জিনিস খুঁজে পাবে। টু রাইট অ্যাবাউট অ্যারাউন্ড ইউ, তোমার আশেপাশের বিষয়বস্তু নিয়ে লেখার জন্য তুমি অনেক বিষয় খুঁজে পাবে যদি তুমি চোখ কান খোলা রাখো। বুঝতে পেরেছ? অফেন এ লিটিল পিস অফ কনভারসেশন হার্ড ইন দি স্ট্রিট ক্যান স্টার্ট ইউ থিঙ্কিং অ্যালং ইন্টারেস্টিং নিউজ লাইন। আর কি? তুমি যদি কোনো কিছু ভালো কনভারসেশন পাও রাস্তাতে চলার সময়, যদি শোনো, বুঝতে পেরেছো? তাহলে সেই কনভারসেশন থেকেই তোমাকে নতুন কিছু চিন্তাভাবনা করার আর কি উৎসাহ জোগাবে, ভাবাবে যে রাস্তায় চলতে চলতে আমি ওই ব্যক্তির মধ্যে এরকম একটা কনভারসেশন শুনলাম ওদের মধ্যে। ওই কনভারসেশনটা শোনার মধ্যে দিয়েই তোমাকে যেন নতুন কিছু একটা ভাবাতে শুরু করে দেবে। বুঝতে পেরেছো? সেই জন্য তোমাকে চোখ কান খোলা রাখতে হবে সব সময়কার জন্য। বুঝতে পেরেছো? ইমাজিন দ্যাট ইউ আর এ স্ট্রেঞ্জার হু ইজ নট ফ্যামিলিয়ার উইথ দি থিংস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউ অ্যান্ড স্টার্ট ফ্রম দেয়ার। তুমি ভাবো যে তুমি একজন অপরিচিত ব্যক্তি, তুমি মানে কোনো কিছুর সাথে এইসব কোনো কিছু জিনিসপত্রের সাথে পরিচিত নও। তোমার চারপাশে যেগুলো আছে, তোমার চারপাশে যেসব জিনিসগুলো আছে তার সেসব ব্যক্তিদের সাথে বা জিনিসপত্রদের সাথে তুমি পরিচিত নও। তুমি মনে করো তুমি স্ট্রেঞ্জার অ্যান্ড স্টার্ট ফ্রম দেয়ার, এবং সেইখান থেকেই তুমি চিন্তা ভাবনা করো যে আমি অপরিচিত ব্যক্তি, এখানটাতে অপরিচিত মানুষ, অপরিচিত হিসাবেই তুমি আর কি চিন্তা ভাবনা শুরু করো। তুমি ধরো কোনো লোকালিটিতে গেলে বা কোনো জায়গাতে গেলে তোমার চারপাশে সমস্ত ব্যক্তি, বস্তু, গাছপালা, পরিবেশ সব কিছু অপরিচিত। এই অপরিচিত পরিবেশ থেকেই তুমি চিন্তা ভাবনা শুরু করো। বুঝতে পেরেছো? কোনো কিছু লেখার জন্য, কোনো কিছু বিষয়বস্তু খুঁজে পাওয়ার জন্য যে আমি কোন বিষয়ের উপরে লিখব। বুঝতে পেরেছো? তাহলে ওইরকম পরিস্থিতি থেকেও তুমি বিষয়বস্তু খুঁজতে শুরু করো যে আমি কোন বিষয়ের উপরে লিখতে শুরু করব। রিড দি নিউজ পেপার কেয়ারফুলি, নিউজ পেপারটাকে কেয়ারফুলি পড়ো। এভরিডে দেয়ার আর এক্সাম্পল অফ হিউম্যান জয় অ্যান্ড হিউম্যান ট্র্যাজেডি ইন ইট। সেখানে নিউজ পেপারে কী থাকে? অনেক মানুষের আর দুঃখের, আনন্দের বিষয়বস্তু লেখা থাকে, খবর থাকে। হুইচ গিভ ইউ আইডিয়াস ফর আর্টিকেলস,
আর কি ওইসব যে নিউজ পেপারের মানুষের আনন্দের দুঃখের খবর দেওয়া থাকে, সেই সব খবর থেকে তুমি আর্টিকেল লেখার পাওয়ার জন্য, মানে প্রবন্ধ লেখার জন্য তুমি আইডিয়া পাবে। বুঝতে পেরেছো? এসে আর শর্ট স্টোরি, এসে লেখার জন্য আইডিয়া পাবে, এমনকি শর্ট স্টোরি লেখার জন্য তুমি আইডিয়া পাবে। বুঝতে পেরেছো? তাহলে নিউজ পেপার পড়ো। আর কি করো? কিপ এ নোটবুক ইন হুইচ টু পুট ডাউন থিংস দ্যাট ইউ নোটিস। তুমি যেগুলো নোটিস করছো, যেগুলো তুমি মানে যেগুলো তুমি আর কি নোটিস করছো, সেইগুলো তুমি একটা নোটবুকে তুলে রাখো। সেই জন্য তুমি নোটবুক রাখো সারাক্ষণের জন্য, যেসব বিষয়গুলো তুমি নোটিস করছো। মানে মানে আর কি কী বলবো, নোটিস বলতে তুমি দৃষ্টি নিক্ষেপ করছো। or ideas that come to you when you are out walking। যখন তুমি চলাফেরা করছো সেই সময়ে তোমার মনে যদি কোনো আইডিয়া যদি আসে, when you are reading a book or magazine, যখন তুমি কোনো কিছু, কোনো বই পড়ছো বা কোনো ম্যাগাজিন পড়ছো, or এনি আদার টাইম, অর যে কোনো সময়ে তুমি আর যদি কোনো কিছু নোটিশে যদি আসে কোনো কিছু, যখন তুমি রাস্তায় হাঁটছো, যখন তুমি ভালো বই পড়ছো, যখন তুমি ম্যাগাজিন পড়ছো, বা যে কোনো সময়ে তোমার কিছু ভালো কিছু নোটিশ তুমি যদি করো, ভালো কিছু জিনিসের উপর তুমি দৃষ্টি নিক্ষেপ যদি করো, সেই সব জিনিসগুলোকে তুলে রাখার জন্য একটা নোটবুক রাখো। বুঝতে পেরেছো? নোট ডাউন করে নেওয়ার জন্য। সাম পিপল গেট আইডিয়াস ইন বাথ। কিছু কিছু মানুষ স্নান করার সময়ও যেন একটা ভালো আইডিয়া পেয়ে যায়। স্নান করতে করতেও তার চিন্তাভাবনা কাজ করে, বাথরুমেও একটা চিন্তাভাবনা চলে আসে তার মনের ভেতরে, যে আমি এই বিষয়ের উপরে লিখবো, বা এই বিষয়টা তো ভালো, এই বিষয়টা তোমার মনে আগে উদয় হয়নি। স্নান করতে করতেও তার অবসর সময়েও ওই চিন্তাভাবনা চলে আসে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো মানুষের ক্ষেত্রে। অর হোয়েন দে ওয়েক আপ ডিউরিং দি নাইট। আর কি দেখো, যখন রাত্রিতে কেউ যখন যখন ওঠে, রাত্রিতে জেগে ওঠে, তার চিন্তাভাবনার মাধ্যমে উদয় হয়, তার ঘুমের মধ্যে একটা উদয় হয়, শুয়ে থেকে একটা উদয় হয়, চিন্তাভাবনা উদয় হয়। সে উদয় হওয়ার ফলে সে রাত্রি থেকে জেগে ওঠে, ঘুম থেকে জেগে ওঠে। এটাকে নোট ডাউন করে নিতে হবে যে একটা ভালো চিন্তাভাবনা মনের মধ্যে উদয় হয়েছে, তার শুয়ে শুয়েও একটা ভালো চিন্তাভাবনা উদয় হতে পারে। আর তখনই কি হয়, সে উঠে পড়ে, উঠে নোট ডাউন করে নিতে হয়। বুঝতে পেরেছো? এসব উপদেশগুলো দিচ্ছে মানে লেখক। হোয়েন দে ওয়েক আপ ডিউরিং দি নাইট, তারা কি করে, তারা রাত্রিতে উঠে পড়ে আর নোট ডাউন করে নেয়। আনলেস দে রাইট ডাউন দিস আইডিয়াস ডাউন অ্যাট ওয়ান্স দে ওফেন ফরগেট দেম। যদি তারা তখনই ওই নোটবুকে সেই আইডিয়াসগুলো নোট ডাউন করে না যদি নেয়, তাহলে তারা পরবর্তীকালে সেই ব্যাপারটা ভুলে যেতে পারে। যখনই মনে উদয় হবে তখনই নোট ডাউন করে নিতে হয়। ঘুমের মধ্য দিয়েও যদি কোনো কিছু ভালো আইডিয়াস যদি উদয় যদি হয়, ঘুম থেকে উঠে, বুঝতে পেরেছো, সঙ্গে সঙ্গে যেন লিখে নিতে হয়। এমনকি বাথরুম ঘরে স্নান করতে করতেও যদি ভালো চিন্তাভাবনা উদয় যদি হয় মনের মধ্যে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা নোট ডাউন করে নিতে হয়। পরে নোট ডাউন করে নেবো ভাবতে গেলে পরে সেটা ভুলে যেতে পারে। তারপরে দেখো, ট্রাই টু ডেভেলপ এ ওয়ার্ম আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, দেয়ার প্রবলেমস, দেয়ার জয় অ্যান্ড দেয়ার সরোজ। আর দেখো, নিজের আন্তরিকতার, নিজের আবেগের ডেভেলপ করাতে হবে। আর দেখো, আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, মানুষদেরকে বোঝার জন্য, দেয়ার প্রবলেমস, তাদের সমস্যাগুলোকে বোঝার জন্য, বুঝতে পেরেছো, দেয়ার জয় অ্যান্ড সরোজ, তাদের আনন্দ এবং দুঃখগুলোকে ঠিকঠাকভাবে বোঝার জন্য। সো দ্যাট ইউ আর জেনুইনলি ইন্টারেস্টেড ইন এভরিওয়ান ইউ মিট, যাতে তুমি প্রকৃতভাবে ইন্টারেস্টেড হও, আগ্রহী হও প্রত্যেকজনের ওপর যাদের সাথে তুমি দেখা করছো বা সাক্ষাৎ করছো। বুঝতে পেরেছো? যাদের সাথে তুমি দেখা করছো বা সাক্ষাৎ করছো, তাদের সাথে তাদের প্রবলেম, তাদের দুঃখ, আনন্দ
তাদেরকে বোঝা, এইসব ব্যাপারে তোমাকে আগ্রহী হতে হবে। অ্যান্ড হোয়ার বিফোর ইউ কুড পারহ্যাপস সি নাথিং অফ ইন্টারেস্ট। আর দেখো, তুমি তাদের সাথে সাক্ষাৎ না যদি করো, বুঝতে পেরেছ, তাহলে তুমি কোনো কিছু ইন্টারেস্ট পাবে না তাদের সম্বন্ধে, তাদেরকে বোঝার। বুঝতে পেরেছো? যতক্ষণ না তাদের সাথে তুমি সাক্ষাৎ করো, তার আগে, বুঝতে পেরেছো, তুমি কোনো ইন্টারেস্ট পাবে না। তাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। যেরকম লেখক লোটাস ইটারে উইলসনের সাথে সাক্ষাৎ করেছে, তবেই ইন্টারেস্ট পেয়েছে তার সম্বন্ধে লেখার, তার সমস্যাগুলোকে বোঝার, তার জীবনটাকে বোঝার। বুঝতে পেরেছো? হোয়ার বিফোর ইউ কুড পারহ্যাপস সি নাথিং অফ ইন্টারেস্ট। তার আগে তুমি ইন্টারেস্ট পাবে না যতক্ষণ না তুমি তার সাথে সাক্ষাৎ করছো। বুঝতে পেরেছো? সেই ব্যক্তির সাথে। তারপরে দেখো, টু বি এ সাকসেসফুল রাইটার, একটা সাকসেসফুল রাইটার হতে গেলে কী করতে হবে? ইউ মাস্ট রাইট ইন্টারেস্টিংলি, তোমাকে আগ্রহ সহকারে লিখতে হবে। বাট ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হ্যাভ ডিফারেন্ট ইন্টারেস্ট। আর দেখো, প্রত্যেকটা পৃথক পৃথক মানুষের জন্য পৃথক পৃথক ধরনের ইন্টারেস্ট আছে। বুঝতে পেরেছো? প্রত্যেক পৃথক পৃথক মানুষের পৃথক পৃথক ইন্টারেস্ট আছে। অ্যান্ড ইট ইজ মোস্ট আনলাইকলি দ্যাট, আর দেখো, এটা অসম্ভব যে দ্যাট ইউ উইল বি অ্যাবেল টু অ্যাপিল টু অল অফ দেম। বুঝতে পেরেছো? এটা অসম্ভব যে তুমি কোনো কিছু একটা টপিক লিখলে সেটা সবাইকেই আর কি আগ্রহ প্রকাশ করবে, সবারই কাছে সেটা গ্রহণযোগ্য হবে। বুঝতে পেরেছো? কারণ প্রত্যেকটা ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ইন্টারেস্ট আছে কোনো একটা বিষয়ের প্রতি। এরকমটা বিষয় নয় তুমি একটা জিনিস লিখলে সেই জিনিসটার উপরে সমস্ত ব্যক্তিদেরই আগ্রহ থাকবে, ব্যাপারটা সেরকম নয়। বুঝতে পেরেছো? সেই জন্য বললো ইট ইজ মোস্ট আনলাইকলি দ্যাট, এটা প্রায় অসম্ভব যে ইউ উইল বি অ্যাবেল টু অ্যাপিল টু অল অফ দেম। তুমি এমন একটা টপিক এমন একটা টপিকের ওপরে লিখলে সেই টপিকটা প্রত্যেকটা মানুষেরকে ইন্টারেস্ট যোগাবে, প্রত্যেকটা মানুষের কাছে আর কি পৌঁছে যাবে, গ্রহণ করবে, এমনটা নয়। কারণ প্রত্যেকটা ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্ট আছে। ইউ দেয়ারফর হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট টাইপ অফ পিপুল, হোয়াট টাইপ অফ রিডার আর ইউ রাইটিং ফর। তোমাকে কী করতে হবে? তোমাকে জানতে হবে যথাযথভাবে যে তুমি কোন ধরনের রাইটারের জন্য তুমি লিখছো, রিডারদের জন্য লিখছো, কোন ধরনের পাঠকদের জন্য তুমি ওই টপিকটা লিখছো, সেটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে যে আমি একটা টপিক লিখছি, সেই টপিকটার রিডার, পাঠক এরা। বুঝতে পেরেছো? এই সম্বন্ধে তোমাকে একটা পরিষ্কার জ্ঞান নিতে হবে। সেই জন্য বললো ইউ দেয়ারফর হ্যাভ টু নো এক্স্যাক্টলি হোয়াট টাইপ অফ রিডার ইউ আর রাইটিং ফর। তুমি কোন ধরনের পাঠকের জন্য বিষয়টি লিখছো সেই সম্বন্ধে তোমাকে একটা এক্স্যাক্ট, একটা ঠিকঠাক একটা নলেজ নিতে হবে, জ্ঞান নিতে হবে। অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট কাইন্ডস অফ থিংস ইন্টারেস্ট সাচ এ রিডার। আর কি কোন ধরনের রিডাররা, বুঝতে পেরেছো, কোন ধরনের রিডাররা কি 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 ধরনের জিনিসগুলোকে তারা ভালোবাসে, আগ্রহ প্রকাশ করে, সেই সম্বন্ধে তোমাকে আগ্রহ নিতে হবে। যেরকম একটা বৃদ্ধ মানুষ ধর্মীয় জ্ঞান নিতে ভালোবাসে, বুঝতে পেরেছো, তাহলে একটা বৃদ্ধ মানুষের জন্য একটা ধার্মিক বই লিখতে হবে, একটা বাচ্চা ছেলের জন্য একটা খেলার গল্পের বই লিখতে হবে, বাচ্চাদের গল্পের বই লিখতে হবে। সেই জন্য তোমাকে পাঠকটাকে আগে বুঝতে হবে যে আমি এই পাঠকের জন্য লিখছি, তা সেই পাঠকের এই বিষয়ে ইন্টারেস্ট আছে। বুঝতে পেরেছো? একটা মধ্যবয়স্ক মানুষের জন্য তোমাকে জীবন সংক্রান্ত, জীবনের এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে হবে। তাহলে সেই বিষয়টার উপরে একটা মধ্যবয়স্ক মানুষ বেশি ইন্টারেস্ট পাবে। সেই জন্য বলল অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ থিংস ইন্টারেস্ট আছে রিডার। তোমাকে জানতে হবে যে একটা এক্স্যাক্ট বিষয়টা জানতে হবে যে এই ধরনের পাঠকগুলো এই ধরনের ইন্টারেস্ট আছে, সেই বিষয়ে তোমাকে একটা ক্লিয়ার নলেজ নিতে হবে, তবেই তুমি লিখতে পারবে সেই পাঠকদের উদ্দেশ্যে। বুঝতে পেরেছো? এবার ধরো একটা বৃদ্ধ বয়সের পাঠকদের
জন্য একটা বৃদ্ধ বয়সের পাঠক তো আর বাচ্চা ছেলের গল্প পড়বে না, বুঝতে পেরেছো? সেই জন্য তোমাকে আগে পাঠকদের ইন্টারেস্টটা বুঝতে হবে যে আমি কোন পাঠকদের জন্য, কোন রিডারদের জন্য লিখছি এটা। বাই কেয়ারফুল রিডিং ম্যাগাজিনস ফর টিনেজার্স। আর দেখো তোমাকে কি করতে হবে, ভালোভাবে পড়তে হবে, ম্যাগাজিন পড়তে হবে, টিনার্সদের ম্যাগাজিন পড়তে হবে, বুঝতে পেরেছো? যারা টিনেজার্স তাদের জন্য তাদের ম্যাগাজিন পড়তে হবে। ম্যাগাজিনস ফর ওয়েল এডুকেটেড মেন। আর ওয়েল এডুকেটেড মেনের জন্য, শিক্ষিত মানুষদের জন্য যে ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনগুলোকে তোমাকে পড়তে হবে। ইউ ক্যান ফাইন্ড আউট দি থিংস দ্যাট ইন্টারেস্ট পার্টিকুলার টাইপস অফ রিডার্স। তোমাকে বুঝতে হবে, তোমাকে খুঁজে বের করতে হবে ওই সব জিনিসগুলো, যেই জিনিসগুলো আর কি পার্টিকুলার টাইপস অফ রিডার্সদের ইন্টারেস্ট আছে, যেটা আগেই বললাম। সেই ব্যাপারগুলো তোমায় আইডেন্টিফাই করতে হবে। পার্টিকুলার টাইপস অফ রিডার বলতে আমি সে বয়সের পার্থক্যটা বললাম। কেউ এডুকেটেড মানুষ, কেউ বয়স্ক মানুষ, কেউ মধ্য বয়সের মানুষ, কেউ বাচ্চা মানুষ, কেউ টিনেজার্স, তাদের ইন্টারেস্ট কী সেই ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে। সেই ব্যাপার সাথে তাদের ইন্টারেস্টগুলো কী কী জিনিসের ওপর, সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তারপরে দেখো, মোস্ট পিপল আর ইন্টারেস্টেড ইন দি প্রেজেন্ট। বেশিরভাগ মানুষই বর্তমান সময়কাল ধরে যেটা চলছে সেই সম্বন্ধে বেশি ইন্টারেস্টেড। এখন যেরকম যুদ্ধ চলছে, এখন প্রত্যেকটা মানুষ কি যুদ্ধ নিয়ে ইন্টারেস্টেড। কোন দেশের কাছে কি অস্ত্র আছে, কি কি টাইপ অস্ত্র আছে, কতগুলো অস্ত্র আছে, এসব জানতে তারা ভালোবাসছে। কোন দেশের কাছে কত সৈন্য আছে, কত বোমা আছে, কত রকেট আছে, বুঝতে পেরেছো? এই প্রেজেন্ট সিচুয়েশনে এটা যুদ্ধ নিয়ে মানুষ পড়াশোনা করতে ইন্টারেস্ট বেশি আছে, বুঝতে পেরেছো? বেশিরভাগ মানুষই এই ইন্টারেস্টটা থাকে বর্তমান সময় সম্বন্ধে, যেটা এখন চলছে। ইভেন হোয়েন দে রিড অ্যাবাউট দি পাস্ট অর দি ফিউচার। এমনকি তারা অতীত এবং ভবিষ্যতের বিষয়বস্তু নিয়েও পড়তে ভালোবাসে, বুঝতে পেরেছো? ইন্টারেস্ট আছে তাদের পড়ার জন্য। ইট ইজ লেটার্স কানেকশনস উইথ অর রিলেভেন্স টু দি প্রেজেন্ট দ্যাট পার্টিকুলারলি ইন্টারেস্ট দেম। আর কি করতে হবে? লেটার্স বলতে আধুনিকতা, মডার্নিটি, বুঝতে পেরেছো? আধুনিকতার কানেকশনও রাখতে হবে ওই বিষয়বস্তুর ওপরে, বুঝতে পেরেছো? আর রিলেভেন্স টু, প্রাসঙ্গিকতা রাখতে হবে, টু দি প্রেজেন্ট দ্যাট পার্টিকুলার ইন্টারেস্ট দেম। প্রেজেন্ট যেই বিষয় নিয়ে তাদের ইন্টারেস্ট আছে। এখন ধরো কি বললাম, এখন ধরো যুদ্ধ নিয়ে একটা মানুষের ইন্টারেস্ট আছে। এইবার তুমি যদি এই যে লেটার কানেকশন না যদি রাখো, আধুনিকতার কানেকশন না যদি রাখো, তুমি যদি এখন যদি একটা প্রাচীন অস্ত্র নিয়ে যদি আলোচনা যদি করো, তাহলে সেটা কি ইন্টারেস্ট থাকবে? রিলেভেন্স হারাবে, প্রাসঙ্গিকতা হারাবে। তুমি যদি একটা মডার্ন সিচুয়েশন, মডার্ন যুদ্ধ প্রসঙ্গ নিয়ে তুমি লিখতে শুরু করে, তুমি যদি মহাভারতের রথ, শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র, বুঝতে পেরেছো, এরকম একটা ইয়ে নিয়ে তুমি যদি তীর ধনুক, এই ধরনের যদি বিষয় নিয়ে যদি আলোচনা শুরু করতে যদি থাকো, তাহলে কি রিলেভেন্স হারাবে? বুঝতে পেরেছো? তোমাকে মডার্নিটি রাখতে হবে। তুমি যে প্রেজেন্ট সিচুয়েশন সম্বন্ধে যে লিখছো, ধরো যুদ্ধ নিয়ে লিখছো, বুঝতে পেরেছো, সেই জন্য তোমাকে মডার্নিটি রাখতে হবে, প্রাসঙ্গিকতা রাখতে হবে। তোমাকে এখন অ্যাটমিক বোম নিয়ে আলোচনা করতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে এখন মডার্ন রকেট নিয়ে আলোচনা করতে হবে যদি তুমি যুদ্ধ নিয়ে যদি কোনো আর্টিকেল যদি লেখো, এসে যদি লেখো। বুঝতে পারলাম? ইউ শুড দেয়ারফোর চুজ সাবজেক্টস অফ টপিক্যাল ইন্টারেস্ট। আর কি দেখো, এই টপিক্যাল ইন্টারেস্ট বলতে সমসাময়িক প্রসঙ্গ, বুঝতে পেরেছো, যেটা যেই সম্বন্ধে চলছে, যেটা যেই সময়ে চলছে, বুঝতে পেরেছো, মানে সাময়িক যেই সময়ে যেই বিষয়টা চলছে। তাহলে কি ইউ শুড দেয়ারফোর চুজ সাবজেক্ট অফ টপিক্যাল ইন্টারেস্ট, যেটা যেই সময়ে চলছে সেই সময়ের কি ইন্টারেস্ট সেটা বুঝতে হবে। যেরকম দুর্গা পুজোর সময় তোমাকে ফ্যাশন নিয়ে আলোচনা করতে হবে, ড্রেসের ফ্যাশন,
তোমাকে বুঝতে হবে এখন ড্রেসের ফ্যাশনটা নিয়ে কোনো প্রবন্ধ বা আর্টিকেল লিখলে সেটা এখন মানুষের কাছে বেশি প্রাসঙ্গিক হবে। এটাকেই বলছে টপিক্যাল ইন্টারেস্ট, সমসাময়িক ইন্টারেস্ট, যেটা সমসাময়িক প্রাসঙ্গিক, সেটাই টপিক্যাল ইন্টারেস্ট। বুঝতে পেরেছ? আবার এখন যুদ্ধ সময় চলছে বললাম, যুদ্ধ সময়ে এই যে সমসাময়িক প্রাসঙ্গিক, যুদ্ধের কোনো টপিক নিয়ে আর্টিকেল লিখলে সেটা এখন প্রাসঙ্গিক। বুঝতে পেরেছ? এটাই বলছে টপিক্যাল ইন্টারেস্ট, যেটা সমসাময়িক প্রাসঙ্গিক। বুঝতে পেরেছ? যেটা যেই সিচুয়েশনে প্রাসঙ্গিক। দি লেটেস্ট ফ্যাশনস ইন সাম পার্টিকুলার ফিল্ড, প্রবলেমস উইথ দি ওরি পিপল আর মেকিং preparation for this festival and about summer holidays when the summer is approaching. দেখো গ্রীষ্ম যখন আসছে, যখন গ্রীষ্মকাল যখন আসছে তখন তোমাকে সামার গ্রীষ্মকালীন হলিডেজ নিয়ে তোমাকে প্রবন্ধ লিখতে হবে। তোমাকে কিছু সাবজেক্ট বেছে নিলে, কিছু লেখার সাবজেক্ট বেছে নিলে, যখন সামার যখন আসছে তখন তোমাকে সামারের গ্রীষ্মকালীন ছুটির একটা টপিক বেছে নিতে হবে। বুঝতে পেরেছ? তুমি যদি শীতকালে যদি সামার হলিডেজ নিয়ে কিছু যদি লেখো তাহলে মানুষের কাছে সেটা অপ্রাসঙ্গিক হবে, কারণ এখন তো শীতকাল চলছে। বুঝতে পেরেছ? তোমাকে আগে প্রাসঙ্গিকতা বুঝতে হবে আগে। সেই রকম কোনো ফেস্টিভ্যাল চললে, বুঝতে পেরেছ, ওই ফেস্টিভ্যালের সময়ে কী টপিক বাছতে হবে, বুঝতে পেরেছ, লেটেস্ট ফ্যাশন নিয়ে টপিক বাছতে হবে। এই ব্যাপারগুলো তোমাকে আগে বুঝে নিতে হবে যে এখন মানুষ কী বিষয়গুলো সম্বন্ধে পড়তে চায়। এই বিষয়গুলো অনুধাবন করে তোমাকে সেই প্রসঙ্গটা, সেই বিষয়টাকে বেছে নিতে হবে। সেই বিষয়ের উপরে তোমাকে আর্টিকেল, এসে বা শর্ট স্টোরি লিখতে হবে। তারপরে দেখো, as much as possible choose subjects of which you have personal experience. তোমার যেসব সাবজেক্টগুলোর সাথে, যেসব বিষয়গুলোর সাথে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেই সব বিষয়গুলো তুমি যতটা পারবে তুমি সেটা আর কি চুজ করো, সেটা কি বেছে নাও। বুঝতে পেরেছো? যতটা পারবে সেই সমস্ত বিষয়গুলোকে বেছে নাও যে যেই সব বিষয়গুলোর সাথে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। ইউ উইল বি এবল টু রাইট অন দিস মাচ মোর কনভিনসিংলি অ্যান্ড উইথ গ্রেটার অথরিটি। তাহলে কি হবে? তুমি সেটা আত্মপ্রত্যয়ের সাথে লিখতে পারবে, আত্মবিশ্বাসের সাথে লিখতে পারবে, যদি তোমার সেই বিষয়ের সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে। বুঝতে পেরেছো? গ্রেটার অথরিটিতে লিখতে পারবে, নিজের অথরিটিতে লিখতে পারবে, নিজের নিয়ন্ত্রণের উপরে লিখতে পারবে, যদি সেই বিষয়টার সাথে তোমার পার্সোনাল অভিজ্ঞতা থাকে। বুঝতে পেরেছো? তাহলে তুমি গ্রেটার অথরিটিতে লিখতে পারবে, এবং তুমি নিজের নিয়ন্ত্রণের মধ্যে, নিজের কর্তৃত্বের মধ্যে লিখতে পারবে। বুঝতে পেরেছো? দেখো, দেন অন সাবজেক্ট অ্যাবাউট হুইচ ইউ হ্যাভ অনলি সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। দেখো, তার থেকে কি এটা করা উচিত নয় যদি সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন থাকে, যদি কারো কাছ থেকে শুনে কোনো কিছু বিষয় লেখাটা উচিত নয়। যেই বিষয় সম্বন্ধে লিখছি সেটাকে অবশ্যই নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই বিষয়টার ওপরে। যদি না থাকে তাহলে তুমি গ্রেটার অথরিটি পাবে না, মোর কনভিনসিংলি লিখতে পারবে না, আত্মপ্রত্যয়ের সাথে লিখতে পারবে না, নিজের গ্রিপের মধ্যে নিয়ে এসে লিখতে পারবে না, নিজের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসে লিখতে পারবে না, নিজের অথরিটির মধ্যে নিয়ে এসে লিখতে পারবে না। বুঝতে পেরেছো? সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন বলতে কারো কাছ থেকে শুনে লেখা। বুঝতে পেরেছো? কোনো একটা বিষয়ে কারো কাছ থেকে শুনলাম, নিজের চোখে দেখা নয়। বুঝতে পেরেছো? এটা কি বলছে? সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। এই সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন নিয়ে লিখলে তুমি যতটা অথরিটি পাবে বা কনভিনসিংলি লিখতে পারবে, সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন নিয়ে লিখলে তুমি সেটা পারবে না। তারপরে দেখো, প্রেজেন্টেশন অফ ভেরি
গ্রেট ইম্পর্টেন্স ইন গুড রাইটিংস, প্রেজেন্টেশন, কোনো কিছু বিষয়কে কীভাবে প্রেজেন্ট করব, কীভাবে উপস্থাপনা করব, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ভালো লেখার ক্ষেত্রে। কোনো কিছুটা ভালো কিছু লিখছো, সেই ভালো কিছু লেখাটার জন্য আগে কিভাবে সেই জিনিসটাকে উপস্থাপনা করব, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইউর ওপেনিং প্যারাগ্রাফ শুড অ্যারেস্ট দি রিডার্স অ্যাটেনশন অ্যান্ড শো হিম হোয়াট ইউ আর রাইটিং অ্যাবাউট অ্যান্ড হোয়াই। দেখো ওপেনিং প্যারাগ্রাফটা কি হচ্ছে, ওপেনিং প্যারাগ্রাফটা যে রিডার্স তাদেরকে অ্যাটেনশনকে অ্যারেস্ট করে, তাদের মনোযোগকে, তাদের মনোযোগ কেড়ে নেয়, মনোযোগটা সেই ওপেনিং প্যারাগ্রাফেই যায়। বুঝতে পেরেছো? তাদের মনোযোগটা, রিডার্সদের মনোযোগটা ওপেনিং প্যারাগ্রাফটা অ্যারেস্ট করে। অ্যারেস্ট করে বলতে সেখানেই প্রথম আর কি যায়, যে তুমি বিষয়টা হোয়াট অ্যাবাউট, তুমি কি রাইটিং অ্যাবাউট, তুমি কি বিষয়ে লিখছো এবং কেন লিখছো, হোয়াই লিখছো, কেন লিখছো। বুঝতে পেরেছো? ওই ওপেনিং প্যারাগ্রাফটাই রিডার্সদের প্রথম চোখে যায়, যে বিষয়টা তুমি কেন লিখছো আর কি সম্বন্ধে লিখছো। সেই জন্য ওই ওপেনিং প্যারাগ্রাফটা, ওই প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস কোনো কিছু ভালো কিছু লেখার ক্ষেত্রে, লেখার জন্য। ইফ আর ইউ গোয়িং টু গিভ দি রিডার সাম ইনফরমেশন, তুমি যদি কোনো কিছু রিডার্সদের কিছু ইনফরমেশন দিতে যদি যাও ওই লেখনির মাধ্যমে, লেখার মাধ্যমে, টেল হিম হোয়াট সাবজেক্ট ইউ আর গোয়িং টু ডিল উইথ, তুমি পাঠকদের জানিয়ে দাও কি বিষয়টা তুমি উপস্থাপনা করতে চলেছ। ইফ ইউ আর গোয়িং টু argue in support of a particular point of view, say what this point of view, তুমি যদি কোনো কিছু যুক্তির দ্বারা প্রতিপন্ন করতে যদি চাও, পার্টিকুলার কোনো যুক্তির দ্বারা তুমি যদি কোনো কিছুকে প্রতিপন্ন করতে যদি চাও, যে আমি এটা বলতে চাই, যুক্তির মাধ্যমে বলতে যদি চাও, তাহলে তুমি অবশ্যই তুমি তোমার পয়েন্ট অফ ভিউটা তুমি তুলবে যে আমি এটা বলতে চাই, আমার পয়েন্ট অফ ভিউ এইটা। বুঝতে পেরেছো? এই পয়েন্ট অফ ভিউ থেকেই আমি এটা যুক্তি করছি, যুক্তির দ্বারা আমি বোঝাবার চেষ্টা করছি। বুঝতে পেরেছো? দেয়ার ইজ নো হার্ম ইন স্টার্টিং দি রিডার ইন দিস ফার্স্ট প্যারাগ্রাফ বাই পুটিং ফরওয়ার্ড এ নিউ অ্যান্ড অ্যাপারেন্টলি প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ। দেখো এটা কোনো ক্ষতি নেই যদি তুমি প্রথম প্যারাগ্রাফই কিছু অ্যাপারেন্টলি প্যারাডক্সিক্যাল পয়েন্ট অফ ভিউ যদি রাখো। প্যারাডক্সিক্যাল ভিউ বলতে কিছু যেটা আর কি প্রথমে ইলজিক্যাল মনে হবে, কিন্তু তারপরে পড়ার পর মানে আর কি অন্তর্নিহিত ভাব বুঝে, বুঝতে পেরেছো, বিষয়টাকে ভালো করে পড়ার পর মনে হবে না এটা সত্যি। তুমি যদি লেখক বলছে তুমি যদি প্রথম প্যারাগ্রাফই কিছু যদি প্যারাডক্সিক্যাল ভিউ যদি রাখো, প্যারাডক্সিক্যাল ভিউ বলতে কেউ যদি বলে যদি দেয় আই অ্যাম মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, আমি হিংস্র হব দয়ালু হওয়ার জন্য, এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল ভিউ। এটা শোনার পর মনে হচ্ছে কি অপ্রাসঙ্গিক কথা এটা, কিন্তু তারপর যখন লেখক যখন বোঝাবে আমি এটা কেন বললাম, তখন তোমার মনে হবে না সত্যি বলছে, ঠিক, এটা লজিক্যাল কথা। বুঝতে পারো? এটাই বলছে প্যারাডক্সিক্যাল ভিউ। বলছি তুমি যদি প্রথম প্যারাগ্রাফে এরকম প্যারাডক্সিক্যাল ভিউ যদি রাখো তাহলে কোনো ক্ষতি নেই, তুমি রাখতেই পারো, কিন্তু তোমার তার পরের প্যারাগ্রাফগুলোতে তোমাকে বুঝিয়ে দিতে হবে তুমি এটা কেন বললে, যাতে পাঠকরা বুঝতে পারে না ওটা ইলজিক্যাল ছিল না, ওই কথাটা লজিক্যালি বটে। এখানে যেরকম বললাম আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, আমি হিংস্র হব, আমি অবশ্যই হিংস্র হব দয়ালু হওয়ার জন্য, তার মানে আমি নিষ্ঠুর মানুষদেরকে, পাপী মানুষদেরকে হত্যা করে দেব ভালো মানুষদের রক্ষা করার জন্য। এই লাইনটার অর্থ হলো এইটাই, কিন্তু প্রথমে লাইনটা শুনে কি মনে হলো? ইলজিক্যাল কথা। যদি কেউ যদি বলে আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, তাহলে কি মনে হবে? কি ইলজিক্যাল কথা। কিন্তু যখন এক্সপ্লেন করে দিলাম আমি, তখন মনে হলো এটা লজিক্যাল। এই কথার অর্থ আমি অবশ্যই ক্রুয়েল হব,
হিংস্র হব ওই দুষ্টু মানুষদেরকে মেরে দেওয়ার জন্য, দুষ্টু মানুষদের কাছে, যাতে ভালো মানুষরা ঠিকঠাকভাবে থাকতে পারে। সেই জন্যই আমি ক্রুয়েল হব। আর আমার এই ক্রুয়েলটা যেন কাইন্ড, দয়ালু হবে। কাদের কাছে দয়ালু হবে? ওই ভালো মানুষদের কাছে। বুঝতে পেরেছ? এটা হচ্ছে প্যারাডক্সিক্যাল ভিউ। এরকম অসঙ্গতিপূর্ণ প্যারাডক্সিক্যাল ভিউ যদি প্রথমে যদি রাখো ওপেনিং প্যারাগ্রাফে, ক্ষতি নেই, কিন্তু তার পরের প্যারাগ্রাফগুলোতে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে আমি এটা কেন বললাম। বুঝতে পেরেছ? প্রোভাইডেড ইউ হ্যাভ কনভিনসিংলি আর্গুমেন্টস টু সাপোর্ট ইন দি রেস্ট অফ হোয়াট ইউ রাইট, যেটা বললাম পরের প্যারাগ্রাফে তোমাকে কনভিনসিংলি আর্গুমেন্টসের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। আত্মবিশ্বাসের সাথে তোমাকে আর্গুমেন্ট করে তর্কের মাধ্যমে প্রতিপন্ন করে দিতে হবে যে আমি এটা কেন লিখলাম। বুঝতে পারলাম? তারপরে দেখো, মেন বডি অফ ইউর পিস of writing should collect together and present the ideas promised in the first paragraph. দেখো, আর তোমাকে কি হবে, তোমাকে প্রথম প্যারাগ্রাফে তুমি যেসব জিনিসগুলো তুলে ধরবে, একসঙ্গে যেসব বিষয়গুলোকে কালেক্ট করে তুলে ধরবে, সেইগুলো তোমাকে প্রথম প্যারাগ্রাফেই প্রেজেন্ট করতে হবে, উপস্থাপনা করতে হবে। অ্যান্ড গুড আর্গুমেন্টস টু সাপোর্ট দি ভিউ পুট ফরওয়ার্ড দেয়ার, এবং তারপরের যে প্যারাগ্রাফগুলো লিখবে তার সাপোর্টে লিখবে যে আমি প্রথম প্যারাগ্রাফটা কেন লিখলাম, তার সাপোর্টিভ ব্যাখ্যাগুলো তার পরের প্যারাগ্রাফে হতে থাকবে। প্রথম প্যারাগ্রাফটা কি হবে? প্রথম প্যারাগ্রাফটা হবে আমি অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলোকে নিয়ে, কোন কোন আইডিয়াসগুলোকে নিয়ে আমি কথা বলতে চাই, লিখতে চাই। তারপরে প্যারাগ্রাফে কি আসবে? তারপরে প্যারাগ্রাফে আসবে সে মানে আর কি আর্গুমেন্ট করবে, আর্গুমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আমি এইগুলো কেন বলছি, কেন বললাম প্রথম প্যারাগ্রাফে। এইসব বিষয়গুলোই তার পরের প্যারাগ্রাফে হতে চলবে। বুঝতে পেরেছো? যে আমি প্রথম প্যারাগ্রাফটা যেই বিষয়গুলো উল্লেখ করলাম সেই বিষয়গুলো কেন উল্লেখ করলাম। বুঝতে পেরেছো? অর গুড আর্গুমেন্টস টু সাপোর্ট দি ভিউ পুট ফরওয়ার্ড দেয়ার। বুঝতে পেরেছো? কি গুড আর্গুমেন্টসের দ্বারা পরের প্যারাগ্রাফগুলোকে পুট ফরওয়ার্ড করতে হবে, মানে এগিয়ে নিয়ে যেতে হবে। ইউ শুড কাম টু দি পয়েন্ট অ্যাট ওয়ান্স। তোমাকে কিন্তু মানে পয়েন্ট থেকে কিন্তু সরে গেলে চলবে না, পয়েন্টই আলোচনা করতে হবে। বুঝতে? পয়েন্ট থেকে সরে গিয়ে তোমাকে পয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলোচনা করলে চলবে না, তোমাকে ফের পয়েন্টেই ঘন ঘন ফিরে আসতে হবে, সেই পয়েন্ট ধরে আলোচনা করতে হবে। সে হোয়াট ইউ প্রমিস টু সে, অ্যাভয়েডিং ইরিলিভেন্ট ম্যাটেরিয়াল অ্যান্ড দেন ফিনিশ। অ্যান্ড সে ইউ প্রমিস টু সে, এই প্রথম প্যারাগ্রাফে তুমি কি প্রমিস করেছিলে, কি আইডিয়া দিয়েছিলে, সেই ব্যাপারটা তোমাকে মানে আর কি ফুলফিল করতে হবে। বুঝতে পেরেছ? যে প্রথম প্যারাগ্রাফে আমি যদি কোনো প্যারাডক্সিক্যাল কথা বলে যদি থাকি, সেটা আমি কেন বললাম সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। বুঝতে পেরেছ? সে হোয়াট ইউ প্রমিস টু সে, তোমাকে সেটাকে বুঝিয়ে দিতে হবে তুমি এটা কেন বললে। অ্যাভয়েডিং ইরিলিভেন্ট ম্যাটেরিয়ালস, তোমাকে ইরিলিভেন্ট কথাবার্তা, ইরিলিভেন্ট প্রসঙ্গ তোমাকে অ্যাভয়েড করতে হবে। দেন ফিনিশ, এইভাবে শেষ করতে হবে প্রবন্ধটা, ইরিলিভেন্ট কথাবার্তা অ্যাভয়েড করে। বুঝতে পেরেছো? আর তোমাকে কী করতে হবে? হোয়াট ইউ প্রমিস টু সে, ওই যে প্রথম প্যারাগ্রাফে তুমি কোনো আইডিয়া নিয়ে উপস্থাপনা করেছিলে, কোনো একটা প্রেজেন্টেশন করেছিলে, সেটা তোমাকে আর কি সেটা তোমাকে শেষের দিকে তোমাকে আত্মপ্রত্যয়ের সাথে, আত্মবিশ্বাসের সাথে তোমাকে সেটা শেষ করতে হবে। ইউর ফার্স্ট প্যারাগ্রাফ অর সেন্টেন্স শুড ব্রিং your last paragraph or sentence should bring what you have written to a neat. তোমার লাস্ট প্যারাগ্রাফটা কি হবে? তোমার লাস্ট প্যারাগ্রাফটা নিট হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে,
যে তুমি কেন এটা লিখেছো, কেন এটা লিখছো, কি সম্বন্ধে লিখলে। পুরো বিষয়বস্তুটা সাম আপ করে নিট করে লিখতে হবে লাস্ট প্যারাগ্রাফে, যে আমি এতক্ষণ ধরে কি লিখলাম, সেটা নিট অ্যান্ড ক্লিনভাবে লিখতে হবে লাস্ট প্যারাগ্রাফে। স্যাটিসফাইং এন্ড, সেটা হবে স্যাটিসফাইং এন্ড। বুঝতে পেরেছ, যে শেষ প্যারাগ্রাফটা হবে স্যাটিসফাইং এন্ড, মানে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে যে আমি এতক্ষণ যে প্যারাগ্রাফটা লিখলাম সেটা কেন লিখলাম, কি বিষয়ে লিখলাম। বুঝতে পেরেছ, এসব ভালোভাবে বুঝিয়ে দিয়ে লাস্ট প্যারাগ্রাফটায় স্যাটিসফাইং এন্ড করতে হবে। লিভিং দি রিডার উইথ এ ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট ইউ হ্যাভ বিন সেইং। তুমি কিসের জন্য বলতে চলেছো, কিসের জন্য বললে এই প্যারাগ্রাফটা, কিসের জন্য তুমি লিখলে এই প্যারাগ্রাফটা, এই সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া, পরিষ্কার ধারণা রিডারদের মনে, পাঠকদের মনে দিয়ে দিতে হবে যে আমি এতক্ষণ ধরে এই টপিকটা, এই প্যারাগ্রাফটা লিখলাম। সেই প্যারাগ্রাফ সম্বন্ধে, সেই প্যারাগ্রাফটাকে নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া, নিট অ্যান্ড ক্লিন আইডিয়া পাঠকদের মনে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? তারপর দেখো, টু রাইট ইন্টারেস্টিংলি ইউ মাস্ট ইউরসেলফ বি ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ আর রাইটিং। দেখো, ইন্টারেস্টিংলি লিখতে গেলে তোমাকে কি হতে হবে, সেই যেটা সম্বন্ধে তুমি লিখছো সেই বিষয়টাতে তোমাকে খুবই ইন্টারেস্ট রাখতে হবে। বুঝতে পেরেছো, যেই বিষয়টা নিয়ে তুমি লিখছো, টু রাইট ইন্টারেস্টিংলি, তোমাকে ইন্টারেস্টের সাথে লিখতে গেলে তোমাকে অবশ্যই ইউ মাস্ট ইয়োরসেলফ বি ইন্টেন্সলি ইন্টারেস্টেড ইন হোয়াট ইউ আর রাইটিং। তুমি যেটা নিয়ে লিখছো সেই বিষয়ে তোমাকে খুবই ইন্টারেস্টেড হতে হবে। যদি তুমি ইন্টারেস্টের সাথে লিখতে চাও, আগ্রহের সাথে লিখতে চাও, তাহলে তোমাকে যেই বিষয়টা নিয়ে তুমি লিখছো সেই বিষয়টা নিয়ে তোমাকে খুবই আগ্রহী হতে হবে। ইউ মাস্ট কনভে দিস ফিলিং টু ইগারনেস টু দি রিডার্স। আর দেখো, ইউ মাস্ট কনভে দিস ফিলিংস, দেখো তোমাকে এটা অবশ্যই এই ফিলিংটা কনভে করতে হবে রিডার্সদের কাছে, যে তুমি যেই বিষয়টা নিয়ে লিখছো সেই বিষয়টা নিয়ে তুমি খুবই আগ্রহী। বুঝতে পেরেছো, এই সেন্সটা, এই ফিলিংসটা রিডার্সদের মনে দিয়ে দিতে হবে যে আমি যেই বিষয়টা নিয়ে লিখছি সেই বিষয়টা নিয়ে আমি খুবই আগ্রহী। ইউ মাস্ট অলসো বিলিভ ইন্টেন্সলি ইন হোয়াট ইউ আর রাইটিং। তুমি যেই বিষয়টা নিয়ে তুমি লিখছো সেই বিষয়টা নিয়ে তোমাকে খুবই আর কি ইন্টেন্সলি তোমাকে বিশ্বাস রাখতে হবে, যে বিষয়টা নিয়ে তুমি লিখছো। বুঝতে পেরেছো? ধরো তুমি একটা বিষয় নিয়ে লিখছো, সেই বিষয়টার উপরে তুমি বিশ্বাসই করো না, সেই টপিকটার উপরে তুমি বিশ্বাসই করো না, তার অস্তিত্ব নিয়ে তুমি বিশ্বাসই করো না, কিন্তু তুমি লিখছো, এটা হওয়া চলবে না। বুঝতে পেরেছো? তোমাকে যেই বিষয়টা নিয়ে তুমি লিখছো সেই বিষয়টা সম্বন্ধে তোমাকে আগে বিশ্বাসী হতে হবে। বুঝতে পেরেছো? তবেই তুমি লিখতে পারবে। যে ঘোড়ার ডিম চোখেই দেখেনি সে ঘোড়ার ডিম নিয়ে কিভাবে লিখবে? বুঝতে পেরেছো? ঠিক এই ব্যাপারটাই এখানে বোঝাচ্ছে। অ্যান্ড কনভিন্স ইউর রিডার্স অফ ইউর অনেস্টি। দেখো, আর কি অনেস্টি তোমাকে কনভিন্সড করতে হবে, আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে রিডার্সদের মনে তোমার অনেস্টি নিয়ে, যে তুমি সৎভাবে তুমি অবশ্যই যেই বিষয়টা নিয়ে লিখছো সেই বিষয়টার প্রতি তুমি আগ্রহী। বুঝতে পেরেছো? সেই বিষয়টা নিয়ে তুমি অনুভব করো, সেই বিষয়টা তুমি ক্লোজভাবে বিশ্বাস করো। এই বিশ্বাসটা রিডার্সদের মনে অনেস্টলি, সৎভাবে পৌঁছে দিতে হবে। বুঝতে পেরেছো? যে আমি যেটা নিয়ে লিখছি সেটা আমি বিশ্বাস করি। ইউ ক্যান নট অ্যারাউজ দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড সিম্প্যাথি আনলেস দে ফিল দ্যাট ইউ আর ইন্টারেস্টেড।
দেখো, তুমি যদি কোনো একটা টপিক নিয়ে যদি ইন্টারেস্ট না যদি হও, যেই টপিকটা নিয়ে তুমি লিখছো, তাহলে কি হবে, যে রিডার্সরা, যে পাঠকরা, তারা সিম্প্যাথি বা ইন্টারেস্ট পাবে না, তাদের মনে ইন্টারেস্ট তৈরি হবে না সেই লেখাটা পড়ে, তারা আগ্রহ প্রকাশ পাবে না, সিম্প্যাথিও পাবে না সেই লেখাটা পড়ে। যদি না তারা ফিল করে যে যে লেখক এই লেখাটা লিখছে সে এই বিষয়ে খুবই আগ্রহ সহকারে লিখছে। যতক্ষণ না পাঠকরা এই বিষয়টা অনুধাবন করবে, ততক্ষণ না সেই লেখাটাকে পড়ে পাঠকরা আগ্রহ এবং সহানুভূতি মানে আর কি সিম্প্যাথি পাবে না। বুঝতে পেরেছ? অনুভূতি পাবে না এখানটাতে। and that you feel strongly about what you are saying। আর কি তুমি যেটা বলছো, যেটা লেখনীর মাধ্যমে যেটা তুমি উপস্থাপন করছো, সেটা তোমাকে খুবই ফিল করতে হবে, অনুভব করতে হবে মনে, তবেই তুমি ভালোভাবে লিখতে পারবে। যেটা নিয়ে তুমি লিখছো সেটা তোমাকে অবশ্যই স্ট্রংলি ফিল করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো, ডু নট হাউএভার ফোর্স আপন দি রিডার্স দোজ অফ ইউর ওন প্রাইভেট প্রবলেমস। বুঝতে পেরেছো? দেখো, তোমার কিছু প্রাইভেট প্রবলেম থাকলে, কিছু ব্যক্তিগত সমস্যা থাকলে, সেই সমস্যাগুলো যে সবারই, এইভাবে চাপিয়ে দেওয়া চলবে না। তোমার কিছু ব্যক্তিগত সমস্যা থাকলে সেটাকে জেনারেলাইজ করে দিলে চলবে না। সেটা তোমার ব্যক্তিগত সমস্যা, অন্যের সমস্যা নাও হতে পারে। তোমার কিছু ব্যক্তিগত সমস্যা থাকলে সেটাকে সবারই সমস্যা হিসাবে উপস্থাপন করলে চলবে না। বুঝতে পেরেছ? দেখো, ইফ এনি আদার পিপল শেয়ার। বুঝতে পেরেছ? যদি বা অন্য মানুষ যদি তোমার কাছে শেয়ার যদি করে তার সমস্যাগুলোকে, সেই সমস্যাগুলোকে নিজের সমস্যা বলে চালিয়ে দিলে চলবে না তোমার লেখার মাধ্যমে। তোমার নিজের সমস্যাগুলোকে নিজের সমস্যাগুলোকে উপস্থাপন করা তো চলবে না অবশ্যই, বা অন্যের সমস্যাগুলো তুমি কারো শুনে যদি থাকো যে অন্য মানুষের এগুলো সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো শুনে তোমার লেখার বিষয়বস্তু হিসাবে তুলে ধরলে চলবে না। বুঝতে পেরেছ? কারণ এটা ইন জেনারেল বিষয় নয়। অন্যের সমস্যা আদার্স মানুষের সাথে না মিলতেও পারে, তোমার সমস্যাটা পাঠকদের সবার সাথে না মিলতেও পারে। সেই জন্য কোনো সমস্যাকে ইন জেনারেল সমস্যা বলে তুলে ধরলে চলবে না। People are very interested in problems which they to face। দেখো, মানুষ খুবই আগ্রহশীল হয় যেসব সমস্যাগুলো তারা সম্মুখীন হয়, সেই সমস্যার সম্মুখীন হওয়া সমস্যাগুলোকে নিয়ে তারা জানতে পড়তে খুবই আগ্রহী হয়। যেইগুলো তারা প্রতিনিয়ত ফেস করে, যেসব সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে নিয়ে তারা জানতে পড়তে খুবই আগ্রহী হয়। or which they may easily have to face in near future। আর কি যেসব সমস্যাগুলো তারা সহজেই ভবিষ্যতে সম্মুখীন হতে হবে, সেই সমস্যাগুলোকে নিয়ে তারা জানতে এবং পড়তে খুবই আগ্রহী হয়, যে সমস্যাগুলো তারা ভবিষ্যতে সম্মুখীন হতে পারে নিয়ার ফিউচারে, সেই সমস্যাগুলোকে নিয়েও তারা স্টাডি করতে পড়তে ভালোবাসে। But they do not want to read the personal complaint and protest of someone whom they consider a crank। দেখো, but they do not want to read, কিন্তু তারা চায় না পড়তে the personal complaining and protest of someone। কোনো ব্যক্তি তার সমস্যা নিয়ে কমপ্লেন করছে, অভিযোগ জানাচ্ছে, বিরোধিতা করছে, প্রোটেস্ট জানাচ্ছে, এইসব সম্বন্ধে তারা শুনতে ভালোবাসে না। তারা অ্যাকচুয়ালি কি, যে সমস্যাটা কি
সমস্যাটার মানে কি কি সমস্যা, সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার উপায়, এইসব সম্বন্ধে তারা পড়তে ভালোবাসে। কোনো ব্যক্তি কী সমস্যায় পড়লো, সেই সমস্যার জন্য তারা কি কি কমপ্লেন করলো, কী কীভাবে কী কী তারা প্রতিরোধ করলো, কী কী অবরোধ করলো, এইসব সম্বন্ধে তারা পড়তে ভালোবাসে না। তারা কী পড়তে ভালোবাসে, যে সমস্যাটা কি, সমস্যার গভীরতাটা কতটা, আর এই সমস্যা থেকে কীভাবে সমাধান সূত্র, এইসব নিয়ে তারা পড়তে ভালোবাসে। কোনো ব্যক্তিগত মানুষের সমস্যা নিয়ে, সেই ব্যক্তিগত মানুষের কমপ্লেন নিয়ে, সেই সমস্যা নিয়ে, তার ব্যক্তিগত মানুষের প্রোটেস্ট নিয়ে তারা সব শুনতে ভালোবাসে না, পড়তেও ভালোবাসে না। যদি হয় তাহলে কি হবে, দে কনসিডার এ ক্র্যাঙ্ক, তাহলে তারা সেই ব্যক্তিকে কি মনে করবে, ক্র্যাঙ্ক মনে করবে, মানে আতপাগল মনে করবে। বুঝতে পেরেছো, যে নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে এখানে তুলে ধরেছে, নিজের কমপ্লেনগুলো এখানে তুলে ধরেছে লেখনীর মাধ্যমে, তাহলে সেই ব্যক্তিকে, সেই রাইটারকে পাঠকরা মনে করবে এই এই রাইটারটা আতপাগল। কে মনে করবে, পাঠকরা, রিডার্সরা। যদি সেই লেখক যদি নিজের ব্যক্তিগত সমস্যাগুলোর কমপ্লেন এবং প্রোটেস্টগুলো যদি তার লেখনীর মাধ্যমে তুলে যদি ধরে, for whom they suspect of being mentally imbalanced, আর সাসপেক্ট করবে ওই রিডার্সরা যে যে এই ব্যক্তিটা যেটা লিখছে সেই ব্যক্তিটা হয়তো ইমব্যালেন্সড, ভারসাম্যহীন, মেন্টালি, মানসিকভাবে ভারসাম্যহীন। তবেই সে ব্যক্তিগত সমস্যাগুলোকে নিয়ে তুলে ধরছে তার লেখনীর মাধ্যমে এবং তার কমপ্লেনগুলো জানাচ্ছে। বুঝতে পেরেছ, এমনকি তার প্রোটেস্টগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরছে নিজের ব্যক্তিগত সমস্যাগুলোকে। তাহলে পাঠকরা মনে করবে যে ওই লেখকটা হচ্ছে আতপাগল, মেন্টালি ইমব্যালেন্সড, সেই জন্যই লেখনীর মাধ্যমে তার এইসব বিষয়গুলোকে তুলে ধরছে, ব্যক্তিগত সমস্যাগুলোকে তুলে ধরছে। তারপরে দেখো, ডু নট স্ট্রাইভ টু ক্রিয়েট ইমপ্রেশন, কোনো কিছু একটা প্রভাব বা ছাপ তৈরি করার চেষ্টা করো না, সাবলীনভাবে লেখো। বুঝতে পেরেছ, সাবলীনভাবে লিখতে বলছি। কোনো কিছু লিখতে গেলে কোনো কিছুকে ছাপ ফেলতে হবে, কোনো কিছুকে ইমপ্রেশন ফেলতে হবে, প্রভাব ফেলতে হবে রিডার্সদের মনে। এইরকম প্রচেষ্টা করে কোনো কিছু লিখো না যে আমাকে এই লেখনীর মাধ্যমে রিডার্সদের মনে প্রভাব ফেলতে হবে, এই উদ্দেশ্য নিয়ে লিখো না কোনো কিছু। ফরগেট অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার নিজের যে ইচ্ছা, নিজের যে আশা বা ইচ্ছা, এইসব বিষয়গুলো ভুলে যাও, এসব জিনিসগুলো ভুলে গিয়ে লেখো। ভুলে গেলে যতক্ষণ না তুমি ভুলতে পারবে ততক্ষণ তুমি সাবলীলভাবে লিখতে পারবে না। বুঝতে পেরেছ, তোমার ভালো লাগা, ইচ্ছা, এইসব জিনিসগুলোকে আগে ভুলে যেতে হবে, তবেই তুমি নিরপেক্ষভাবে লিখতে পারবে কোনো কিছু বিষয়ের উপরে। দেখো, থিঙ্ক অনলি অফ দি রিডার্স, শুধু কি করবে, রিডার্সদের কথা চিন্তা করবে। রাইট ন্যাচারালি অ্যাভয়েডিং সেলফ কনসাসনেস, তুমি ন্যাচারালি লিখবে, কোনো কৃত্রিমতা আনবে না। সেলফ কনসাসনেস, নিজের চেতনাগুলোকে, নিজের আবেগ অনুভূতিগুলোকে দূরে সরিয়ে রাখবে। যতক্ষণ না তুমি দূরে সরিয়ে রাখবে ততক্ষণ তুমি একটা নিরপেক্ষভাবে কিছু লিখতে পারবে না। ধরো তুমি একটা কিছু টপিক নিয়ে লিখছো, যদি তুমি যদি হও, পুরুষতান্ত্রিক, তুমি এই ব্যাপারটা তুমি পুরুষতান্ত্রিকতা তুমি দূরে সরিয়ে রাখবে, তবেই তুমি সেই বিষয়টাতে ন্যায়ভাবে লিখতে পারবে। কোনো নারী কিছু যদি লাগে, কোনো নারী যদি কিছু যদি লেখে, তার নারীবাদী যদি সত্তাটা যদি দূরে সরিয়ে যদি রাখে, তবেই সে নিরপেক্ষভাবে কোনো কিছুকে লিখতে পারবে। নিরপেক্ষতা বজায় রাখার জন্য লেখক কি বলছে, নিজের সেলফ কনসাসনেসটা দূরে সরিয়ে রাখতে বলছে।
কোনো কিছু লেখার জন্য, যদি ন্যাচারালভাবে লিখতে চায়, বুঝতে পেরেছো, অকৃত্রিমভাবে কিছু লিখতে চায়। তারপরে দেখো, ইফ ইউ হ্যাভ সামথিং ইন্টারেস্টিংলি টু রাইট অ্যাবাউট অ্যান্ড ক্যান এক্সপ্রেস ইট ক্লিয়ারলি। আর কি দেখো, ইফ ইউ হ্যাভ টু সামথিং ইন্টারেস্টিংলি টু রাইট অ্যাবাউট ক্যান এক্সপ্রেস ইট ক্লিয়ারলি। তুমি যদি কোনো কিছু ইন্টারেস্টিংলি আগ্রহ সহকারে লিখতে যদি চাও, তাহলে তোমাকে সেটা পরিষ্কারভাবে প্রকাশ করতে হবে, লেখনীর মাধ্যমে সিম্পলি, সহজভাবে প্রকাশ করতে হবে, অ্যান্ড উইথ দি হিউম্যান টাচ। বুঝতে পেরেছ, সেটা একেবারে সদয়ভাবে, আন্তরিকভাবে সেটাকে প্রকাশ করতে হবে। ইট ইজ শিওর টু অ্যাপিল টু সাম ক্লাসেস অফ রিডার্স। এটা অবশ্যই কোনো কোনো ক্লাস অফ রিডার্সের জন্য পৌঁছে দিতে হবে। লেখাটা অবশ্যই কোনো কিছু ক্লাস অফ রিডার্সের উদ্দেশ্যে হতে হবে। সেটা সমাজের উচ্চস্তর হতে পারে, সমাজের নিম্নবর্গ হতে পারে, সেটা সেটা বিজনেসম্যানদের জন্য লেখা হতে পারে। বুঝতে পেরেছ, সেটা অবশ্যই উদ্দেশ্যটা একটা স্থির হতে হবে, যে তুমি এটা কাদের উদ্দেশ্যে লিখছো, কোন রিডার্সদের উদ্দেশ্যে লিখছো, তোমার পাঠক কারা। বুঝতে পেরেছ, সেই রিডার্সদের ক্লাসটাকে মাথায় রেখে তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছ, তাদের কাছে এটি তোমার লেখাটাকে অ্যাপিল করতে হবে, তবেই অ্যাপিলটা গ্রহণযোগ্য হবে। যদি তুমি আগেই যদি এই রিয়েলাইজেশনটা তোমার মনে যদি আসে যে আমি এই পাঠকদের জন্য, এই ক্লাসের এই শ্রেণীর পাঠকদের জন্য, এই বর্গের পাঠকদের জন্য লিখছি, এই সেন্সটা যদি, এই রিয়েলাইজেশনটা যদি তোমার মনে যদি আসে, তাহলে তুমি সেইভাবে লিখতে শুরু করবে। তোমার অ্যাপিলটাও তাদের কাছে খুব সুস্পষ্ট হবে। বুঝতে পেরেছো? But if you deliberately try to copy a style, but if you deliberately try to copy a style which is not your own, যদি তুমি সুচিন্তিতভাবে কোনো একটা স্টাইলকে, কোনো একটা লেখার ধরনকে কপি যদি করো যেটা তোমার নিজের নয়, this will quickly become obvious to the readers. সেটা নিশ্চিতভাবে কি হয়ে যাবে, রিডার্সদের কাছে কি হয়ে যাবে, সেটা সুস্পষ্ট হয়ে যাবে, অবিয়াস হয়ে যাবে, মানে সুস্পষ্ট। তারা বুঝে ফেলবে যে এই স্টাইলটা তোমার নয়, অন্যজনের কাছ থেকে নিয়েছো, অন্যজনের লেখার স্টাইলটাকে তুমি কপি করছো। সেটা রিডার্সদের কাছে অবিয়াস হয়ে যাবে, মানে সুস্পষ্ট হয়ে যাবে। হি উইল ফিল দ্যাট ইউ আর নট সিনসিয়ার। পাঠকরা কি বলবে, যে তুমি এই বিষয়টা সিনসিয়ার নও, আন্তরিকতার সাথে লিখছো না, বিষয়টার গভীরতা অনুধাবন করে লিখছো না। এই রিয়েলাইজেশনটা পাঠকদের মনে চলে আসবে যদি তুমি অন্য জনের লেখাকে, স্টাইলকে কপি করে যদি লেখো। অ্যান্ড হি উইল নট গো অন রিডিং হোয়াট ইউ হ্যাভ রিটেন। আর কি হবে, সে তোমার লেখাটাকে পড়বে না যেটা তুমি লিখেছো, তোমার লেখাটাকে ছেড়ে দেবে। সে ভেবে নেবে যে অন্যের স্টাইলে কপি করে লিখছে। সে যখনই বুঝে ফেলবে, সে তখন তোমার লেখাটাকে পড়া ছেড়ে দেবে। অ্যাজ ইউ রিড মোর অ্যান্ড মোর ওয়ার্কস রিটেন ইন পার্টিকুলার স্টাইল, যদি তুমি কোনো একটা পার্টিকুলার স্টাইল নিয়ে তুমি একাধিক লেখা যদি পড়ো, বুঝতে পেরেছ, ইউর ওন উইল গ্র্যাজুয়ালি চেঞ্জ। তোমার নিজের লেখনীটা, তোমার লেখার স্টাইলটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, উন্নততর হবে। বুঝতে পেরেছ, লেখক বলছে তোমাকে অনেক পড়তে হবে, অনেক স্টাইলের লেখা পড়তে হবে। বুঝতে পেরেছ, পার্টিকুলার স্টাইল
কোনো একটা পার্টিকুলার স্টাইল নিয়ে তোমাকে একাধিক লেখার বই পড়তে হবে, তাহলে দেখবে তোমার নিজের লেখাটা তোমার গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে উন্নতর হচ্ছে, উন্নতিকরণ হচ্ছে তোমার লেখার মধ্যে, লেখার স্টাইলে। বাট দিস উইল বি ন্যাচারাল প্রসেস, কিন্তু যেটা হবে অবশ্যই ন্যাচারাল প্রসেস। বুঝতে পেরেছো? কারো স্টাইলকে কপি করা নয়, যেটা হবে অকৃত্রিম ন্যাচারাল প্রসেস, যেটা হবে নিজের। অ্যান্ড ইয়োর নিউ স্টাইল উইল বি ইয়োর্স, এই যে নতুন স্টাইলটা তোমার দ্বারা তৈরি হবে, তুমি তৈরি করবে, সেটা সম্পূর্ণ হবে তোমার নিজের, অন্যজনের কাছ থেকে কপি করা নয়। তুমি অন্যজনার পার্টিকুলার স্টাইলের বই একাধিক পড়বে, কিন্তু নিজের যখন লিখবে কোনো কিছু, যেই স্টাইলটার তুমি অবলম্বন করবে সেই স্টাইলটা হবে তোমার নিজের, অন্যের স্টাইলকে তুমি ফলো করবে না। পড়তে পারো, একাধিক বই পড়বে, বিভিন্ন স্টাইলের বিভিন্ন লেখা বই, কিন্তু সেই বইগুলো পড়ার পর তুমি যেটা লিখবে সেই লেখনীর স্টাইলটা হবে নিজের, সম্পূর্ণ নিজের, কারো কাছে কপি করা নয়। বিকজ ইট কামস আপ ফ্রম ইউর আনকনসাস সেলফ। দেখো, বিকজ ইট কামস আপ ফ্রম ইউর আনকনসাস সেলফ, যেটা সাবলীলভাবে আসবে তোমার কাছে। বুঝতে পেরেছ? কারণ তুমি যখন মানে নিজের স্টাইলটা তৈরি যখন করবে একাধিক বই পড়ে, তখন এটা সাবলীলভাবে আসবে। আনকনসাস সেলফ, তোমার কাছে এই স্টাইলটা যেন সাবলীলভাবে আসবে। আনলাইক এ স্টাইল হুইচ ইউ আর ডেলিভারেটলি কপিং। দেখো, অন্যরকম হবে এ স্টাইল, বুঝতে পেরেছ? হুইচ আর ডেলিভারেটলি কপিং, তুমি যদি কোনো কিছু যদি সুচিন্তিতভাবে কপি যদি করো, তাহলেও সেটা যেন একটা যেন আনলাইক হবে, এই স্টাইলটা যেন অন্যরকম হয়ে যাবে তোমার নিজের কোয়ালিটির দ্বারা। তুমি যদি ডেলিভারিলি কোনো কিছু থেকে কপি যদি করো, তাহলে সেই কপিটাও যেন আনলাইক স্টাইল হয়ে যাবে, আনলাইক এর স্টাইল হয়ে যাবে, অন্যরকম একটা স্টাইল হয়ে যাবে। বুঝতে পেরেছ? নিজের ক্ষমতার দ্বারা। আর দেখো, এটা বলতে চাইলো তুমি কপিও যদি করো, তাহলে তুমি সেটা নিজের বিচার বিশ্লেষণের মাধ্যমে এমনভাবে তুমি এটা তৈরি করে ফেলবে যে জিনিসটাকে মনে হবে তোমার যেন নিজের স্টাইল। বুঝতে পেরেছ? এই যে জ্ঞানবোধটা আসবে কিভাবে, তোমাকে বিভিন্ন স্টাইলের বই পড়তে হবে। বুঝতে পেরেছ? তাহলে তুমি বিভিন্ন স্টাইল নিয়ে তুমি যদি কিছু যদি লেখো, তাহলে তুমি সেটাকে আর কি মানে কাটছাট করে এডিট করে নিজের স্টাইল বানিয়ে নিতে পারবে। এটাই বলতে চাইলো। তারপর দেখো, দিস ডাজ নট মিন দ্যাট ইউ শুড নট কাল্টিভেট ভিভিড এক্সপ্রেশন। দেখো, বলছে এটার অর্থ এটা মিনিং করে না, এটা বোঝায় না তুমি যদি কোনো কিছু থেকে ডেলিভারিলি কপি যদি করো, সেই তোমার ডেলিভারিলি কপিটাই একটা নিউ স্টাইল হয়ে যাবে। বুঝতে পেরেছো? আনলাইক এ স্টাইল মানে একটা নিউ স্টাইল হয়ে যাবে। আনলাইক এ স্টাইল বলতে একটা আলাদা ধরনের স্টাইল, মানে নিউ স্টাইল। কারণ কেন নিউ স্টাইল হয়ে যাবে? কারণ তুমি বিবিধ রেফারেন্স থেকে বিভিন্ন স্টাইলের মেটেরিয়ালস তুমি পড়েছো। বুঝতে পেরেছো? তাহলে তুমি ডেলিভারিলি কপি করলেও তুমি সেটা যেন প্রখান্তরে শেষ পর্যায়ে গিয়ে একটা নতুন স্টাইলে পরিণত হবে, কারণ তুমি এক্সপিরিয়েন্সড। তাহলে এটা তুমি যদি ডেলিভারিলি কপি করো, দিস ডাজ নট মিন, এটা অর্থ করে না ইউ শুড নট কাল্টিভেট ভিভিড এক্সপ্রেশন, তুমি অনুশীলন করনি কিভাবে, কাল্টিভেট বলতে অনুশীলন করা বা অধ্যয়ন করা, তুমি অনুশীলন করনি কিংবা অধ্যয়ন করনি কিভাবে একটা ভাবকে প্রকাশ করতে হয় সুস্পষ্টভাবে।
এটার অর্থ এটা বোঝায় না। তুমি যদি ডেলিভারিলি কপি যদি করো কোনো কিছু থেকে, সেটা নিউ স্টাইল হবে অবশ্যই, আনলাইক এ স্টাইল হবে। আর এই ডেলিভারিলি কপি করাটা এটা এই অর্থ বোঝায় না যে তুমি ঠিকঠাক অধ্যয়ন করনি কোনো কিছু বিষয়কে ঠিকঠাকভাবে প্রকাশ করার জন্য, প্রকাশ কিভাবে করতে হয়, এটা এই অর্থ করে না, এই মানে বোঝায় না যদি তুমি ডেলিভারিলি কপি করো। বুঝতে পেরেছো? ইফ ইউ train yourself to see and hear things keenly and responsibly as an artist or a musician does. দেখো, যদি তুমি নিজেকে ট্রেন যদি করো, প্রশিক্ষিত যদি করো, বুঝতে পেরেছো, দেখার জন্য এবং শোনার জন্য কোনো কিছুকে, কিনলি অ্যান্ড রেসপন্সিবলি, আগ্রহ সহকারে এবং কি আগ্রহ সহকারে মনোনিবাস করে, সহানুভূতিশীলভাবে, সংবেদনশীলভাবে, আগ্রহ সহকারে, কিনলি বলতে আগ্রহ সহকারে, আর রেসপন্সিবলি মানে সংবেদনশীলভাবে, সহানুভূতিশীলভাবে তুমি যদি কোনো কিছুকে যদি দেখার এবং শোনার জন্য নিজেকে যদি তুমি ট্রেন যদি করো, প্রশিক্ষিত যদি করো, আগ্রহভাবে এবং সংবেদনশীলভাবে দেখার, অ্যাজ অ্যান আর্টিস্ট, আর্টিস্টরা যেভাবে দেখে, একটা শিল্পী যেভাবে দেখে, অর এ মিউজিশিয়ান ডাজ, আর একটা মিউজিশিয়ান, একটা মানে মিউজিশিয়ান যেভাবে করে, একটা গায়ক যেভাবে অধ্যয়ন করে। বুঝতে পেরেছ? আগ্রহ সহকারে জিনিসগুলো দেখে এবং শোনে, সেইভাবে দেখার এবং শোনার ব্যাপারে তুমি যদি নিজেকে যদি ট্রেন যদি করো, মানে প্রশিক্ষিত যদি করো, ইউ উইল বি অ্যাবল টু ডেসক্রাইব দেম ভিভিডলি উইদাউট আর্টিফিশিয়ালি। তাহলে কি হবে? তুমি সক্ষম হবে সেইগুলোকে প্রকাশ করার, ভিভিডলি সেইগুলোকে এক্সপ্রেস করার জন্য, সেগুলোকে প্রকাশ করার জন্য, ভিভিডলি সুস্পষ্টভাবে, উইদাউট আর্টিফিশিয়ালি মানে অকৃত্রিমভাবে, কৃত্রিমতা ছাড়াই, মানে অকৃত্রিমভাবে সেগুলোকে প্রকাশ করতে তুমি সক্ষম হবে, সুস্পষ্টভাবে মানে ভিভিডলি। বুঝতে পেরেছ? আর দেখো, তাহলে এই লাইনটা আরেকবার মনে রেখে দিও, দিস ডাজ নট মিন দ্যাট ইউ শুড নট কাল্টিভেট ভিভিড এক্সপ্রেশন। এটা এই অর্থ করে না যে তুমি নিজেকে প্রশিক্ষিত করনি বা নিজেকে অধ্যয়নশীল করনি একটা ভাবকে কিভাবে প্রকাশ করতে হয়। যদি তুমি একটা কপি যদি করো কোনো কিছু থেকে, এটা এই অর্থ করে না যে তুমি প্রশিক্ষিত নও বা অপারক কোনো একটা ভাবকে প্রকাশ করার জন্য, এটা এই মিনিং করে না। যদি তুমি ডেলিভারিটলি কপিও যদি করে যদি থাকো, কারণ সেই কপিটাই হয়ে যাবে একটা নতুন স্টাইল, আনলাইক এ স্টাইল মানে আলাদা ধরনের স্টাইল। কেন আলাদা ধরনের স্টাইল হবে? কেননা তুমি বিভিন্ন রেফারেন্স থেকে বিভিন্ন স্টাইলের কাজ তুমি পড়েছো, লেখা তুমি পড়েছো। বুঝতে পেরেছো? আর দেখো, লেখা তুমি পড়েছো, হ্যাঁ, ইট ইজ বেস্ট টু রাইট সিম্পলি ইন এ কনভারসেশনাল স্টোন। আর দেখো এটা কিভাবে, লেখাটা কিভাবে সুন্দরভাবে লিখতে হবে, সিম্পলি লিখতে হবে, সোজা সরলভাবে লিখতে হবে। আর কনভারসেশনাল স্টোন মানে কথোপকথন যেভাবে হয় সেইভাবে সুন্দরভাবে সুস্পষ্টভাবে লিখতে হবে। কনভারসেশনাল টোন বলতে যেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়, যেখানে মারপ্যাচ কম থাকে বাক্যের মধ্যে, সোজা সরলভাবে। কনভারসেশনাল টোন বলতে সোজা সরলভাবে। আমরা কথা বলি যেভাবে বলি, আমরা কথা কেন বলি? সোজা সরলভাবে বলি যাতে অপর ব্যক্তি বুঝতে পারে আমার কথাটা, আর সেও সোজা সরলভাবে বলে যাতে তার কথাটা আমি বুঝতে পারি। বুঝতে পেরেছ? এই কনভারসেশনাল টোন বলতে সোজা সরলভাবে, সেইভাবে লিখতে হবে। ক্লিন অ্যান্ড প্লেন, পরিষ্কার করে এবং কি প্লেন, সহজ সরলভাবে লিখতে হবে। ইংলিশ দি ফ্যাশন দিস ডেজ, ইংলিশ হচ্ছে একটা ফ্যাশন,
অ্যান এলিভারেট ডেকোরেটেড স্টাইল ইজ কোয়াইট আউট অফ ডেট। বুঝতে পেরেছো? বিশদভাবে বলা এমনকি মানে ডেকোরেটেডলি বলা। ডেকোরেটেডলি বলা বলতে মানে আর কি রং অতিরঞ্জিত করে বলা, অতিরঞ্জিত করে বলা। বুঝতে পেরেছো? আর এলাবোরেটলি বলা মানে ব্যাখ্যা করে বলা, মানে বিশদভাবে বলা। এইসব স্টাইলগুলো এখন পুরনো হয়ে গেছে, আউট অফ ডেট। বুঝতে পেরেছো? বেশি কোনো একটা বাক্যকে অতিরঞ্জিত করে বলা আর কি বিশদে বলা, যেটা সহজে ছোট করে বলা যাবে সেটা 3 লাইনে বলছে, যেটা 1 লাইনে বলা যাবে সেটা 4 লাইনে বলছে। এইসব স্টাইলগুলো এখন আউট অফ ডেট হয়ে গেছে, মানে পুরনো হয়ে গেছে। আবার কোনো বাক্যকে রং মাখিয়ে মানে অতিরঞ্জিত করে বলা, ডেকোরেটেডলি বলা, এইসব ব্যাপারগুলো যেন আউট অফ ডেট হয়ে গেছে, মানে পুরনো দিনে সেকেলে হয়ে গেছে। অ্যাভয়েড জার্গন। এখানে জার্গন বলতে অর্থহীন ভাষা বা অপভাষা। এখানে অপভাষা কথাটা ব্যবহৃত হচ্ছে না আমার নোটসে, মানে অপভাষা ব্যাপারটা লেখা আছে, স্ল্যাং ব্যাপারটা হচ্ছে, স্ল্যাংও বটে। বুঝতে পেরেছো? জার্গন বলতে স্ল্যাংও বটে, কিন্তু এখানে স্ল্যাং হিসেবে ব্যাপারটা হচ্ছে না। জার্গন কথার অর্থ বোঝাচ্ছে যে অর্থহীন ভাষা, মানে মিনিংলেস ওয়ার্ড, অর্থহীন ভাষা। এই অর্থহীন ভাষাকে অ্যাভয়েড করতে হবে, যার কোনো অর্থ নেই। বুঝতে পেরেছো? একটা এক্সাম্পল দিয়েছে, দেখো দেখো আর ইউর লেটার টু হ্যান্ড মিনিং উইথ রেফারেন্স টু দি লেটার হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ। দেখো এখানে দেখো কি বলছে যে উই আর ইউর লেটার টু হ্যান্ড। এটা 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 মিনিংলেস। এটা কি কোনো অর্থ হয়? এটা কোনো অর্থই হয় না। বুঝতে পেরেছ? ইউ আর বা দে আর ইউর লেটার টু হ্যান্ড, এটা কোনো অর্থ প্রকাশ করে? কোনো অর্থই প্রকাশ করে না, মিনিংলেস। বুঝতে পেরেছ? কিন্তু এই ব্যাপারটা কি বোঝাতে চেয়েছিল? যে তোমার লেটারটা আমি হাতে পেলাম, এই বাক্যটা প্রকাশ করার জন্য সে এরকম বলছে ইওর লেটার টু হ্যান্ড। এটা কোনো অর্থই তো প্রকাশ করে না। তাহলে এটা অর্থ প্রকাশ করার জন্য কি বলতে হবে? বলতে হবে দেখো দি লেটার হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ। দেখো মিনিং উইথ রেফারেন্স। এটা অ্যাকচুয়ালি স্পষ্টভাবে বলতে গেলে তোমাকে বাক্যটা কি বলতে হবে? দি লেটার হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ, তবেই অর্থ প্রকাশ পাবে। তুমি যদি এরকম একটা সেন্টেন্স বলে যদি দাও, বাক্য বলে যদি দাও দে আর ইউর লেটার টু হ্যান্ড, এটা তো মিনিংলেস। আর তো যদিও আবঝা বুঝতে পারছি সে কি বলতে চাইছে। সে বলতে চাইছে তোমার লেটারটা আমি হাতে পেলাম, তবু বাক্যটা তো মিনিংলেস। বুঝতে পেরেছো? সেই জন্য বললো মিনিং উইথ রেফারেন্স টু দি লেটার হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ। এটা অ্যাকচুয়ালি বাক্যটা কি ছিল? দি লেটার হুইচ আই হ্যাভ রিসিভড ফ্রম ইউ। বুঝতে পেরেছো? তাহলে এইরকম অ্যাভয়েড জার্গনগুলোকে অ্যাভয়েড করতে হবে, জার্গনগুলোকে যেগুলো মিনিংলেস, সেসব সেন্টেন্স ইউজ করা যাবে না। অ্যান্ড অফিসিয়ালিজকেও ব্যবহার করা যাবে না। অফিসিয়ালিজ বলতে যেসব বাক্যগুলো বা সেন্টেন্সগুলো বা ওয়ার্ডগুলো একমাত্র অফিসের কাজকর্ম চলাকালীন ব্যবহৃত হয়, অফিসদের স্টাফদের মধ্যে ব্যবহৃত হয়, অফিসিয়াল কাজকর্মের সময় ব্যবহৃত হয়, সেই সব অফিসিয়ালিজগুলোকেও অ্যাভয়েড করতে হবে। যেরকম একটা উদাহরণ দিয়েছে দেখো, ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট। এটা অনুধাবন করা হলো যে, এরকম বাক্য না বলে সেটা বলতে হবে কি আই সাপোজ, আমি অনুমান করলাম, আমি বুঝলাম। এটা সহজ সরলভাবে বলতে হবে। এই অফিসিয়ালিজদের মতো এরকম ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাট এইভাবে বললে চলবে না। এটাকে সোজা সরলভাবে কি বাক্যে বলতে হবে? আই সাপোজ। বুঝতে পেরেছো? ওটার পরিবর্তে বলতে হবে কি আই সাপোজ। ইট ইজ অ্যাপ্রিহেন্ডেড দ্যাটের পরিবর্তে। হ্যাগনেড এক্সপ্রেশন।
হ্যাগনেড এক্সপ্রেশন বলতে যেটা সেকেলে হয়ে গিয়েছে, বস্তা পচা এক্সপ্রেশন, গতানুগতিক এক্সপ্রেশন, আদিম কালের ব্যবহৃত এক্সপ্রেশন, সেটাকেই বলছে হ্যাগনেড এক্সপ্রেশন। একটা এক্সাম্পল দিয়েছে দেখো, অ্যাডামস আইল, বুঝতে পেরেছো? তার অর্থ হচ্ছে ওয়াটার, বুঝতে পেরেছো? এই অ্যাডাম এইল এই কথাটা পোয়েট্রিক এক্সপ্রেশন, কবিরা ব্যবহার করে ওয়াটারকে বোঝাবার জন্য, বুঝতে পেরেছো? মধ্যযুগের কবিরা ব্যবহার করত ওয়াটারকে বোঝাবার জন্য, অ্যাডামস এইল কথাটা ব্যবহার করত। এইরকম বলছে হ্যাগনেড এক্সপ্রেশন ব্যবহার করা যাবে না, পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে। অ্যাডামস এইল কথার নাম ব্যবহার করে ওয়াটার শব্দটা ব্যবহার করতে হবে। অ্যান্ড দেখো আর একটা এক্সাম্পল দিয়েছে দেখো, অ্যান্ড ডু ওয়ান্স লেভেল বেস্ট, এইরকম বাক্য ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে কি করতে হবে? ডু দি বেস্ট ওয়ান ক্যান, এরকম বাক্য ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছো? ডু ওয়ান্স লেভেল বেস্ট এরকম বাক্য ব্যবহার করা যাবে না, তার পরিবর্তে কি ব্যবহার করতে হবে? ডু দি বেস্ট ওয়ান ক্যান। আর দেখো রিটোরিক্যাল ফ্লোরিস, এইরকম মানে অলঙ্কারপূর্ণ বাক্য, ডেকোরেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না, বুঝতে পেরেছো? রিটোরিক্যাল বলতে ডেকোরেটেড ল্যাঙ্গুয়েজ, ডেকোরেটেড ল্যাঙ্গুয়েজের ফ্লোরিস ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দিয়েছে দেখো, this is a subject of great importance to many people nowadays and therefore one which I feel I should discuss seriously and honestly. এইরকম রিটোরিক্যাল মানে অতিরঞ্জিত করা কথাবার্তা বলা যাবে না, বুঝতে পেরেছো? সেটা স্পষ্টভাবে বলতে হবে। কিভাবে স্পষ্টভাবে বলতে হবে তারপরে বলে দিচ্ছে দেখো, দি রিডার্স নো whether she thinks it important or not, and he certainly does not need to be told that if it is of great importance it deserves to be discussed seriously and honestly. এইভাবে সোজা সরলভাবে বলতে হবে, অতিরঞ্জিত করে রং মাখিয়ে ডেকোরেটেড ভাবে বলা যাবে না। বাক্যের মধ্যে সাবলীলতা আনতে হবে, সাবলীলভাবে বলতে হবে, সাবলীলতা আনতে হবে। আর কি দেখো, এমটি ভার্বেজ, এমটি ভার্বেজ বলতে মানে 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 বেশি শব্দ ব্যবহার করা, যেটা শুনতে ভালো লাগবে কিন্তু মিনিংলেস, না ব্যবহার করলেও চলতো, সেটাকেই বলছে এমটি ভার্বেজ, মানে এক্সট্রা কথন, বুঝতে পেরেছো? যেটা এক লাইনে বলা যেত সেটা টেনে দু লাইন করছে, এটাই বলছে এমটি ভার্বেজ। Uses of too many words to express a thought. It sounds good but meaningless. বুঝতে পেরেছো? এটাই হচ্ছে এমটি ভার্বেজ। দেখো এক্সাম্পল দিয়েছে দেখো, এমটি ভার্বেজ কি? I feel obliged to add that doubtless many people appreciate that it is a matter of a greatest importance that information about possible cases about cruelty to children should be passed on to the appropriate authorities immediately. In which of the first 20 words are empty verbiage? বুঝতে পেরেছো? মানে প্রথম 20টা ওয়ার্ড এমটি ভার্বেজ, এই দ্যাট পর্যন্ত, মানে ইম্পর্টেন্ট দ্যাট, বুঝতে পেরেছো? এই আই ফল অবলাইজ টু অ্যাড দ্যাট ডাউটলেস মেনি পিপল অ্যাপ্রিসিয়েট দ্যাট ইট ইজ এ ম্যাটার অফ দি গ্রেটেস্ট ইম্পর্টেন্স, এটা হচ্ছে এমটি ভার্বেজ। এটা এই বাক্যে না ইউজ করলেও চলতো কিন্তু ব্যবহার করছে, বুঝতে পেরেছো? এটা শুনতে ভালো কিন্তু মিনিংলেস, প্রসঙ্গ সম্বন্ধে মিনিংলেস, না ব্যবহার করলেও চলতো। শুধু এই বাক্যটাকে প্রকাশ করার জন্য এখান থেকেই বললে চলতো, দ্যাট ইনফরমেশন অ্যাবাউট পসিবল কেসেস
about cruelty to children should be passed on to the appropriate authorities immediately. এইটুকুনি বললেই চলতো, বুঝতে পেরেছো? তারপরে দেখো অ্যান্ড সার্কুমলোকেশন মানে রাউন্ড অ্যাবাউট ওয়েতে কথা বলা, ঘুরিয়ে কথা বলা, ঘুরিয়ে কোনো কিছুকে বলা, এরকমটা করা যাবে না কোনো কিছু লেখার সময়। কোনো কিছু প্রবন্ধ, এসে বা আর্টিকেল লেখার সময় এইভাবে কোনো বাক্যকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা যাবে না, ডাইরেক্টলি বলতে হবে। এই সার্কুমলোকেশনের ব্যবহার করা যাবে না, বুঝতে পেরেছো? এক্সাম্পল দিয়েছে দেখো, আই উইল কজ ইনভেস্টিগেশনস টু বি মেড উইথ এ ভিউ টু অ্যাসার্টেনিং দি ইনফরমেশন ইনস্টেড অফ আই উইল ফাইন্ড আউট। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই আই উইল ফাইন্ড আউট এইটুকুনি একটা এক্সপ্রেশনের জন্য কি রকম ঘুরিয়ে পেঁচিয়ে বলছে দেখো, আই উইল কজ ইনভেস্টিগেশন টু বি মেড উইথ এ ভিউ টু অ্যাসার্টেনিং দি ইনফরমেশন, এরকম বলছে। বুঝতে পেরেছো? এইগুলো করা যাবে না। সোজা সরলভাবে ছোট বাক্যে বলতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে বলা যাবে না। বুঝতে পেরেছো? এটা সহজভাবেই বলা চলতো, আই উইল ফাইন্ড আউট, কিন্তু না বলে কি বলছে, আই উইল কজ ইনভেস্টিগেশনস টু বি মেড উইথ এ ভিউ টু অ্যাসার্টেনিং দি ইনফরমেশন, এরকমভাবে ঘুরিয়ে বলছে। বুঝতে পেরেছো? এরকম ঘুরিয়ে বলা যাবে না। আর দেখো, প্রেফার টু কংক্রিট টু দি অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড হোয়েন এভার পসিবল। আর কি করতে হবে? কংক্রিট বিষয়বস্তুকে, কংক্রিট ওয়ার্ডকে প্রেফার করতে হবে। বুঝতে পেরেছো? ওই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড যেটা বিমূর্ত, যেটার অর্থ মানে আর কি বোঝা দুর্বোধ্য, তার থেকে যেই ওয়ার্ডগুলোর অর্থ সহজে বোঝা যায় সেই অর্থকে বেছে নিতে প্রেফার করতে হবে, পছন্দ করতে হবে। তোমার লেখার সময়ে কংক্রিট ওয়ার্ডকে প্রেফার করতে হবে ওই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডের থেকে তোমাকে বেশি কংক্রিট ওয়ার্ডের ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছো? কারণ কংক্রিট ওয়ার্ড আমরা সহজে বুঝতে পারি, অনুধাবন করতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড হচ্ছে তোমার বিমূর্ত ধারণা, ভাবমূলক ধারণা, অবাস্তব ধারণা। সেই সব ওয়ার্ডগুলো, অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ডগুলো আমাদের ভাব বুঝতে অসুবিধা হয়, সেই জন্য ওই অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড ব্যবহার করা যাবে না, কংক্রিট ওয়ার্ড ব্যবহার করতে হবে লেখার সময়। বুঝতে পেরেছো? এই কংক্রিট ওয়ার্ডকে ব্যবহার করতে হবে, প্রেফার করতে হবে লেখার সময়। বি ডেফিনিট, কল এ স্পেড এ কল। আর কি করতে হবে? স্পেডে কল বলতে, কলে স্পেডে কল বলতে নিষ্ঠুর সত্য। বুঝতে পেরেছো? যেই সত্যকে মেনে নেওয়া খুবই কঠিন, সেইগুলো তোমাকে সোজা সরলভাবেই বলতে হবে, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বললে চলবে না। সেই সত্যটা যদি নিষ্ঠুর যদি হয় তবুও তোমাকে সেটা সোজা সরলভাবে বলতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে বললে চলবে না। বুঝতে পেরেছো? কল স্পেডে কল হচ্ছে একটা ইডিয়ম, বুঝতে পেরেছো? যার অর্থ হলো তোমার, টু কল এ স্পেড এ কল মিনস দ্যাট টু স্পিক দি আনপলিশড ট্রুথ, টু স্পিক প্লেনলি অ্যান্ড উইদাউট ইমব্লিশমেন্ট, উইদাউট সফটেনিং দি হার্ড রিয়েলিটিস অফ দ্যাট ট্রুথ। বুঝতে পেরেছো? তাহলে যেইগুলো নিষ্ঠুর সত্য সেইগুলোকে তোমাকে সোজা সরলভাবেই প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছো? আর কি করতে হবে? অ্যাভয়েড ইউফেমিজম। যেইগুলো খুবই ব্যথাদায়ক কথাবার্তা, নিষ্ঠুর কথাবার্তা, সেটাকে সফটেনিং করলে চলবে না। কোনো যদি ব্যথামূলক কথাবার্তা যদি হয়, ব্যথা দেওয়ার কথা যদি হয়, সেটা তোমাকে সেইভাবেই লিখতে হবে, সেটা তোমাকে লঘু করে দিয়ে তোমাকে
প্লিজেন্ট ওয়েতে বললে চলবে না। বুঝতে পেরেছো? ইউফেমিজম বলতে কোনো একটা বাক্যকে যদি আমরা কোনো একটা মানে আর কি বেদনামূলক বা দুঃখমূলক বাক্যকে যদি আমরা সফট ওয়েতে যদি বলি তাহলে সেটাকে ইউফেমিজম বলা হয়। যেরকম হি ডায়েড এই কথাটা না বলে আমরা কি বলি হি পাস্ট অ্যাওয়ে। বুঝতে পেরেছো? আমরা প্লিজেন্ট ওয়েতে ওটাকে কি বলি হি পাস্ট অ্যাওয়ে, হি ডায়েড না বলে। কারণ হি ডায়েড বললে সেটা খুবই বেদনাদায়ক, ডাইরেক্টলি বলা হয়ে যাচ্ছে, সেটা মানুষের মনে ইফেক্ট ফেলতে পারে। সেই জন্য এরকম একটা নিষ্ঠুর কথাকে, বেদনাদায়ক কথাকে আমরা সফট ওয়েতে বলি কি বলি হি পাস্ট অ্যাওয়ে। বলছে এরকম করা যাবে না, এটাকে অ্যাভয়েড করতে হবে। সেটা যদি দুঃখের যদি হয়, শকিং যদি হয়, তাহলে তো শকিং হিসাবেই তোমাকে সেটাকে প্রকাশ করতে হবে। তোমাকে সফটেন ওয়েতে, প্লিজেন্ট ওয়েতে প্রকাশ করলে চলবে না। বুঝতে পেরেছো? যেটা যেরকম সেটা সেইভাবেই প্রকাশ করতে হবে। কেউ সেটা যদি নিষ্ঠুর সত্য যদি হয়, দেখো কল স্পেডে কল, সেটা যদি নিষ্ঠুর সত্য যদি হয়, নির্মম সত্য যদি হয়, তাহলে সেটা তোমাকে সেইভাবেই প্রকাশ করতে হবে। তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে সেই সত্যটাকে অ্যাভয়েড করা চলবে না। বুঝতে পেরেছো? প্রকাশ করতে হবে। দি লেটার হ্যাভ বিন কল্ড দি কাল্ট অফ কজিনেস। কাল্ট অফ কজিনেস বলতে সুইট কভার এক্সপ্রেশন, যেটা আমরা আর কি মিষ্টি মাখিয়ে বলি, যেটা খুবই নিষ্ঠুর কিন্তু আমরা সেটা মিষ্টি করে বলি। বুঝতে পেরেছো? কাল্ট অফ কজিনেস বলতে সুইট কভার্ড এক্সপ্রেশন, যেটা অ্যাকচুয়ালি সুইট নয়, যেটা নির্মম নিষ্ঠুর, কিন্তু আমরা সেটা প্রকাশ করি কিভাবে, যে মিষ্টি মাখিয়ে, মিষ্টি ছড়ে, মিষ্টিভাবে প্রকাশ করি, যেটা আদতে কিন্তু খুবই নিষ্ঠুর জিনিস। বুঝতে পেরেছো? এটাই বলছে কাল্ট অফ কজিনেস। দেখো দি লেটার হ্যাভ বিন কল্ড, আধুনিকতার দ্বারা কি হয়, এই কাল্ট অফ কজিনেসের ব্যবহার হয়। হুইচ মিনস দি প্রিটেন্স দ্যাট এভরিথিং ইজ অল রাইট। ভান করা হয় যে সব কিছু ঠিকঠাক আছে, এরকম একটা ভান করা হয়, কিন্তু আদতে তা নয়। বুঝতে পেরেছো? এটাকেই বলছে কাল্ট অফ কজিনেস, মানে সুইট কভার্ড এক্সপ্রেশন। সুইট কভার্ড এক্সপ্রেশন দিয়ে কি বলে, অলোকে সব কিছু ঠিক আছে এই সময় একটা ভান করে। আর সেটা হচ্ছে আমাদের আধুনিকতাতে বেশি প্রকাশ পায়, মডার্নিটিতে বেশি প্রকাশ পায়। এটা মডার্ন সমাজে এই জিনিসটা বেশি প্রচলিত। কোনো একটা মানে আর কি নিষ্ঠুর কিছুকে, কোনো একটা নির্মম কিছুকে আমরা মানে ভান করে বলে দিই যে ঠিক আছে অলোকে। বুঝতে পেরেছো? আর দেখো হোয়েন ইট ইজ নট, আমরা কি বলি অলোকে হোয়েন ইট ইজ নট, যখন এটা আদতে নয়, যখন আদতে এটা সবকিছু ওকে নয়, কিন্তু আমরা ভান করে কি বলে দিই অলোকে। ইন হিটলার্স জার্মানি ফর এক্সাম্পল দি এক্সপ্রেশন স্পেশাল ট্রিটমেন্ট। বুঝতে পেরেছো? একটা এক্সপ্রেশন ছিল, এই কাল্ট অফ কজিনেসটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল, হচ্ছে তোমার স্পেশাল ট্রিটমেন্ট। সুইট কভার্ড একটা এক্সপ্রেশন দিয়ে হিটলার ব্যবহার করতো, ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে দাও। কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট মানে হচ্ছে তোমার মৃত্যু, কিন্তু ওকে বলতো না যে ওকে মেরে ফেলো। এই বাক্য হিটলার ব্যবহার করতো না, তার পরিবর্তে একটা সুইট কভার্ড এক্সপ্রেশন ব্যবহার করতো, এই কাল্ট অফ কজিনেস ব্যবহার করতো। সেটা কি ছিল? স্পেশাল ট্রিটমেন্ট। এই ওয়ার্ডটার মাধ্যমে, এই কাল্ট অফ কজিনেসের মাধ্যমে সে প্রকাশ করতো ওকে মেরে ফেলো। কাউকে যদি বলতো ওকে সুইট ট্রিটমেন্ট দিয়ে দাও, সরি ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে দাও, তার মানে ওকে মেরে ফেলো, ওকে হত্যা করে ফেলো। হিটলার কাল্ট অফ কজিনেসের ব্যবহার করতো, এই সুইট কভার্ড এক্সপ্রেশনের ব্যবহার করতো। কি শব্দবন্ধের দ্বারা? এই স্পেশাল ট্রিটমেন্টের দ্বারা।
এই দুটো ওয়ার্ড ব্যবহার করতো, যে স্পেশাল ট্রিটমেন্ট, ওকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে দাও, তার মানে ওকে মেরে ফেলো। বুঝতে পেরেছো? এই স্পেশাল ট্রিটমেন্ট এটাই হচ্ছে তোমার এই কাল্ট অফ কজিনেসের মানে এক্সাম্পল। বুঝতে পেরেছো? এই সুইট কভার্ড এক্সপ্রেশনের এক্সাম্পল। আর একটা দেখো, তারপরে দেখো, হেয়ার ইজ অ্যান এক্সাম্পল টেকেন ফ্রম চার্লস ডাকিন্স নোবেল ডেভিড কপারফিল্ড অফ দি সর্ট অফ থিংস অ্যাভয়েড। দেখো এখানে দুটো লেটার লেখা আছে, বুঝতে পেরেছো? এখানে একটা চার্লস ডিকিনের নোভেল ডেভিড কপারফিল্ড থেকে একটা লেটার লেখা আছে। সেই লেটারটা এতটা জটিল, বুঝতে পেরেছো? কিন্তু সেই জটিল লেটার না লিখে সেই লেটারটার ভাষা এরকম হওয়া উচিত ছিল, সেটাই লেখক তুলে ধরেছে। বুঝতে পেরেছো? এখানে দুটো লেটার লেখা হয়েছে এই টেক্সটে। একটা হচ্ছে তোমার ওই ডেভিড কপারফিল্ড নোবেল থেকে নিয়ে আসা একটা লেটার। এবার সেই লেটারটাকে, বুঝতে পেরেছো, লেখক বুঝিয়ে দিয়েছে যে এই লেটারটা এতটা জটিল এরকম না লিখে সোজা সরলভাবে এরকম লেখা উচিত ছিল। যদিও এই নিচের দুটো লেটার ইম্পর্টেন্ট নয়, এই নিচের দুটো লেটার তোমাদেরকে পড়তে হবে না, এখান থেকে এক্সামে প্রশ্ন আসবে না।